ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তরফ থেকে আজকের এই যে সান্ধ্য অনুষ্ঠান তাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে প্যারীচাঁদ মিত্র ও তার চিন্তার উত্তরাধিকার। আজকে বক্তব্য রাখবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ রায়। আমি আমরা একটু দেরিতেই শুরু করছি, সেই জন্য বেশি সময় নষ্ট না করে আমি আমাদের সেক্রেটারি কিউরেটর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ডক্টর জয়ন্ত সেনগুপ্তকে অনুরোধ জানাচ্ছি সকলকে একটু স্বাগত জানানোর জন্য, এবং তারপরেই বিশ্বজিৎ বাবু ওনার বক্তব্য রাখবেন। নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা যার বিষয়ে আলোচনা শুনব, প্যারীচাঁদ মিত্র, তার জন্মের দ্বিশতবার্ষিকী ছিল 2014 সালে। 1814 থেকে 1883 তিনি জীবিত ছিলেন। এবং আমাদের সবারই আজকে এই ঘরে যারা আমরা উপস্থিত আছি, আমাদের সবারই বেড়ে ওঠার সময় আমাদের শিক্ষার একটা অনিবার্য অঙ্গ প্যারীচাঁদের লেখা। প্যারীচাঁদ মিত্র হিসেবেই হোক অথবা টেকচাঁদ ঠাকুর হিসেবেই হোক। তো আজকে আমরা এই যে আপনারা সবাই এসেছেন, এই যে একটা অভূতপূর্ব সাড়া, আমরা প্যারীচাঁদ মিত্র তাঁর চিন্তার উত্তরাধিকার, এটা আজকের আলোচনার শীর্ষক বটে, টাইটেল। কিন্তু এইটা আমরা 2014 সালেই করতে চেয়েছিলাম। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্যারীচাঁদের পৌত্রের পৌত্র শ্রী পুণ্যব্রত মিত্র। আপনাকে ধন্যবাদ, আপনি প্রথম আমাদের অবগত করেন যে প্যারীচাঁদ মিত্রের দ্বিশতবার্ষিকী 2014 সালে, এবং তখন থেকেই কিন্তু আমরা নানা রকমভাবে পরিকল্পনা করছি যে এই একজনের উত্তরাধিকার, তার চিন্তার উত্তরাধিকার নিয়ে একটা আলোচনা করার। কারণ খুব সচরাচর আমাদের এরকমের আলোচনা, বাংলায় আলোচনা তুলনামূলকভাবে কম হয়, কিন্তু এইটার সদিচ্ছা বরাবরই ছিল, কিন্তু নানা ধরনের কারণে, আয়োজনের হেতু নানা কারণে প্রায় 5 বছর দেরি হয়ে গেল। কিন্তু 5 বছর দেরিতেও প্যারীচাঁদের উত্তরাধিকার সম্পর্কে আগ্রহে যে বিন্দুমাত্র ভাটা পড়েনি, সেটা আজকের উপস্থিতি দেখলেই বোঝা যায়। সেজন্য আজকে আপনারা যে সবাই এসেছেন, সবার জন্য বসার আয়োজন করতে আমাদের একটু বিলম্ব হয়েছে, সেজন্য সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্যারীচাঁদের সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। অধ্যাপক বিশ্বজিৎ রায়, তাকে আমরা ধন্যবাদ জানাই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পক্ষ থেকে। তাকে যখন আমি অনুরোধ করি এই বিষয়ে বলার জন্য, তিনি সঙ্গে সঙ্গে রাজি হন, এবং তিনি শান্তিনিকেতন থেকে আজকে খুবই ভিড়ের ট্রেনে খুবই কষ্ট করে এসেছেন আজকে, সেজন্য তাকে স্পেশাল ধন্যবাদ। বিশ্বজিৎ রায় আপনারা সকলেই জানেন, উনি বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক, কিন্তু উনি 19 শতক ওর প্রধান আগ্রহের বিষয়, যদিও সেটা ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে উনি লেখেন। ওর একাধিক গ্রন্থ রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে ওর একটা বড় পরিচয় আছে। বিভিন্ন বিষয়ে উনি আমাদের সংবাদপত্রে এবং অন্যান্য নানা ধরনের সাময়িকীতে উনি রেগুলার লেখেন। ওর 2-4টি বইয়ের নাম আমি করব সময় সংক্ষেপ। 2013 সালের ডাকঘরের গল্প, 2015 সালে 19 শতকের সাহিত্য সমালোচনা নিয়ে এবং তার রাজনীতি নিয়ে ওর লেখা যত বেশি জানে তত বেশি মানে। স্কুল গাথা 2017 সালে সম্ভবত প্রকাশিত হয়, যেটা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের একটা অকপট সামাজিক ইতিহাস। স্কুল গাথা আর হয়তো আপনারা অনেকেই পড়েছেন। প্রফেসর শঙ্কুর শেষ ডায়েরি, এটাও বলার মতো। স্বামী বিবেকানন্দের যে দুটো বিখ্যাত ভ্রমণ কাহিনী, একটা বিলাতযাত্রীর পত্র আর একটা প্রাচ্য ও পাশ্চাত্য, এই দুটোকে উনি সঠিক সম্পাদনা করে 2015 সালে প্রকাশিত হয় বিলাতযাত্রীর পত্র, প্রাচ্য ও পাশ্চাত্য। সচলতার গান, এটাও ওর আরেকটি বই, যেটা বাঙালি সংস্কৃতি এবং রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। এবং তার সাম্প্রতিকতম বই সম্ভবত রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ স্বদেশে সমকালে। এরকম নানা ধরনের বিষয় নিয়ে তিনি লিখেছেন। প্যারীচাঁদ মিত্রকে নিয়েও তার লেখা
রয়েছে, সেই লেখা পড়েওছি আমরা। তো ওকে আবার ধন্যবাদ জানাই এই আমাদের আহ্বানে সাড়া দেওয়ার জন্য। এই যে 200 বছরের প্যারীচাঁদ মিত্রের 200 বছর উপলক্ষে, জন্মের 200 বছর উপলক্ষে যে অনুষ্ঠান করার কথা সেটা করতে 205 বছর লেগে গেল, কিন্তু তবুও অনেক দেরিতে হলেও এটা যে হচ্ছে তার জন্য পুণ্যব্রত বাবুকে আবার ধন্যবাদ, অধ্যাপক বিশ্বজিৎ রায়কে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে এই একজন সত্যিকারের যুগন্ধর পুরুষ 19 শতকের বাংলার, সেই সময় তাঁর উত্তরাধিকার নিয়ে শোনার জন্য আপনারা যে সকলে এসেছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আর কথায় সময় নষ্ট করব না, আমি অধ্যাপক বিশ্বজিৎ রায়কে আমন্ত্রণ জানাবো আজকে তাঁর প্যারীচাঁদ মিত্র ও তাঁর চিন্তার উত্তরাধিকার এই বিষয়ে তাঁর বক্তব্য বলার জন্য। অধ্যাপক বিশ্বজিৎ রায় তার বক্তব্য শুরু করার আগে আমি ডক্টর জয়ন্ত সেনগুপ্তকে অনুরোধ করব যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের তরফ থেকে একটা ছোট্ট উপহার ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এবং তার সাথেই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনাদের দূরভাষ যন্ত্রটিকে হয় নিষ্ক্রিয় করে রাখবেন কিংবা নীরব করে রাখবেন, তা না হলে বেজে উঠলে খুবই অসুবিধা হয়, বুঝতে পারছেন, এবং তখন হড়বড়িতে তখন চট করে বন্ধও করা যায় না, কাজেই আগে থেকে যদি করে রাখেন খুব সুবিধা হয়। ধন্যবাদ। এবং আপনারা সবাই একটু অনুকরণ করবেন সেটা। ধন্যবাদ। আসুন। নমস্কার। আপনারা অনেকে এসেছেন, আমার মাস্টারমশাই কয়েকজন রয়েছেন, গুরুজন রয়েছেন। প্যারীচাঁদ মিত্র সম্বন্ধে শুনতে এতজন এসেছেন, খুব ভাল লাগছে। আমি আজকে মূলত প্যারীচাঁদ মিত্রের সময় এবং তার মন, চিন্তা, এগুলোকে অনুসরণ করার চেষ্টা করব এবং তার উত্তরকালে এবং তার সমকালেও এই চিন্তা অন্য বাঙালি চিন্তকদেরকে, শোনা যাচ্ছে? হ্যাঁ। অন্য বাঙালি চিন্তকদেরকে কিভাবে প্রভাবিত করেছে তাই নিয়ে কিছু কথা বলবার চেষ্টা করব। প্যারীচাঁদ মিত্রের জন্মের 200 বছরে আমরা যারা বাঙালি পাঠক, তাদের জন্য প্যারীচাঁদ মিত্রের বইপত্রগুলো অন্তত হাতের কাছে চলে এসেছিল, সেটা আমাদের পক্ষে খুবই সুখবর। যারা প্যারীচাঁদ মিত্রের লেখা সরাসরি পড়তে চান তাদের খেয়াল করিয়ে দেব যে এই দ্বিভাষী লেখকের ইংরেজি লেখাগুলো চমৎকার করে তার জন্মের 200 বেরিয়েছিল, রামকৃষ্ণ ভট্টাচার্য সম্পাদনা করেছিলেন। বাংলা লেখাগুলো সবকটা চোখের অগোচরে ছিল, অনেক সময় পাওয়া যেত না, এক সময় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পাওয়া যেত, তারপর আর পাওয়া যেত না, সেটাও অন্তত 200 বছরে আমরা পেয়েছি। অলোক রায় সুসম্পাদনা করেছিলেন। আর আমার সবচেয়ে ভালো লেগেছিল যে এরা দুই প্রাজ্ঞ প্রবীণ গবেষক তো করেইছেন, একেবারে কম বয়সী একটি ছেলে শ্রুত্যানন্দ ডাকুয়া, তিনি প্যারীচাঁদের মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় বইটির চমৎকার একটা সঠিক মুদ্রণ করেছিলেন। এর থেকে অন্তত আমি বুঝতে পারি যে প্যারীচাঁদ সম্পর্কে আগ্রহ প্রাচীন প্রবীণ প্রাজ্ঞদের সঙ্গে সঙ্গে যারা নবীন তাদের মনেও হয়তো জেগেছিল। ফলে যারা সরাসরি প্যারীচাঁদ পড়তে চান এখনকার পাঠক, তাদেরকে আমরা অনুরোধ করব যে প্যারীচাঁদ পড়তে গেলে এই 3টে খুব জরুরি বই সরাসরি তার কাছে পৌঁছে যাওয়ার জন্য। আমার কাজ সোজা অথবা শক্ত, প্যারীচাঁদের লেখা এবং আপনারা এই দুইয়ের মাঝখানে আমি তৃতীয় ব্যক্তি হিসেবে প্যারীচাঁদ সম্পর্কে আমার ভাবনাগুলোকে সাজানোর চেষ্টা করব। এটাই আমার আগামী 45 থেকে 50 মিনিটের কাজ হবে। তারপর আপনারা যদি আমার এই বলায় সহযোগিতা করে কিছু বলেন তাহলে আমি খুশি হব। প্যারীচাঁদ বললেই আমাদের প্রথমত দুটো জিনিস মনে পড়ে যায়। এক নম্বর হচ্ছে আলালের ঘরের দুলাল, যেটা প্রায় প্রবাদ বাক্যে পরিণত হয়েছে। আর দ্বিতীয়ত প্যারীচাঁদ বললেই আমাদের ইয়াং বেঙ্গলের কথা মনে পড়ে যায়, প্যারীচাঁদের সঙ্গে ইয়াং বেঙ্গলের যে সাহচর্য। আমি এই জায়গা থেকেই কথা শুরু করব। 19 শতকে আমাদের চিন্তায়, যারা সেই সময় ছিলেন তাদের চিন্তায় দুটো জিনিস নড়াচড়া করছিল।
যেটাকে ভূদেব মুখোপাধ্যায় একরকম করে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের চিন্তায় দুটো জিনিস পাশ্চাত্য ভাব হিসেবেই বলেছিলেন, যে পাশ্চাত্যের সঙ্গে বোঝাপড়ার সূত্রেই সেটা আমাদের মধ্যে এসেছে। একটা হচ্ছে সামাজিকতা, একটা হচ্ছে স্বাতন্ত্রিকতা। উনি স্বাতন্ত্রিকতা শব্দটা ব্যবহার করেছিলেন। আমারই আজকের বলায় আমি অনেক সময় একটা দুটো শব্দ ব্যবহার করব যেটা 19 শতকে যে অর্থে চলতো এখন সে অর্থে চলে না, ফলে আমি বলবার সময় সেই শব্দগুলো নিয়ে কথা হয়তো বলবো। আমি ভূদেবের বলা দিয়ে শুরু করছি। সামাজিক প্রবন্ধে ভূদেব বলছেন যে 19 শতক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে সকল সমাজেই দুইটি বিভিন্ন শক্তির সমাবেশ লক্ষিত হইয়া থাকে, তাহার একটির নাম সামাজিকতা, অপরটির নাম স্বাতন্ত্রিকতা বলা যায়। যে শক্তির প্রভাবে সমাজান্তর্গত পরিবারসমূহ পরস্পর সহানুভূতি সম্পন্ন এবং কিয়ৎ পরিমাণে এক প্রকৃতিক এবং একাকার হইয়া যায়, তাহার নাম সামাজিকতা। আর যেই শক্তির প্রভাবে প্রত্যেক পরিবার আপন আপন সুখ দুঃখ, হিতাহিত, কর্তব্যাকর্তব্য বিচারপূর্বক পরস্পর পৃথকভূত হইয়া থাকে এবং যাহার প্রাবল্যে কখনো কখনো সমাজবিধির পরিবর্তন ঘটিয়া যায়, তাহার নাম স্বাতন্ত্রিকতা। এখন প্যারীচাঁদের সারা জীবনের যদি আমি দুটি মূল শব্দ দিয়ে প্যারীচাঁদকে বুঝতে চাই, তাহলে প্যারীচাঁদের সাধনা এই সামাজিকতা এবং স্বাতন্ত্রিকতা, এই দুইয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করা। এবং প্যারীচাঁদ যদিও ইয়াং বেঙ্গলের সদস্য, কিন্তু ইয়াং বেঙ্গলের অর্থাৎ ইয়াং বেঙ্গল সম্পর্কে আমাদের যে ভয় এবং বিড়ম্বনা, যেখান থেকে তাদের স্বাতন্ত্রিকতা এমন একটা জায়গাতে পৌঁছচ্ছে যে সামাজিকতার যারা অন্তর্গত মানুষ তাদের সাংঘাতিক অসুবিধে হচ্ছে। ইয়াং বেঙ্গলের উগ্রতা, কখনো কখনো তাদের অখাদ্য খাওয়া, আমি অখাদ্য খাওয়াটা কোট আনকোট বলছি, অখাদ্য খাওয়ার অবশেষ তারা ছুঁড়ে ফেলছেন, তারা দেখনদারিত্বের এমন একটা জায়গাতে পৌঁছচ্ছেন যে সমাজ একেবারে ভয় পেয়ে যাচ্ছে, সন্ত্রস্ত হচ্ছে, বিরক্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রবল প্রাখর্যে তাদের প্রতিরোধ করবার চেষ্টা করছে। কিন্তু আমরা অনেক সময় যে ইয়াং বেঙ্গলের এই চেহারা দেখি, যে চেহারা একেবারেই আমি বলবো স্বাতন্ত্রিকতার চেহারা, যে তার যেটা ভূদেব ব্যবহার করছেন যে যাহার প্রাবল্যে কখনো কখনো সমাজবিধির পরিবর্তন ঘটিয়া যায়, এই স্বাতন্ত্রিকতা নিশ্চয়ই প্যারীচাঁদের ছিল, কিন্তু উগ্র অর্থে নয়, বরং তিনি এই স্বাতন্ত্রিকতার মধ্যে থেকে, এই শিক্ষার মধ্যে থেকে তিনি কোথায় সামাজিকতাকে স্পর্শ করা যায় সেটা খোঁজবার চেষ্টা করছিলেন। এবং এই চেষ্টায় তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ুধ ছিল, যদিও দুটো ভাষাতেই লিখতেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়ুধ ছিল বাংলা ভাষা। কারণ এই সামাজিকতাকে স্পর্শ করতে গেলে বাংলা ভাষা তার এমন একটা অস্ত্র, যে অস্ত্রের সাহায্যে তিনি এই বৃহত্তর সমাজকে স্পর্শ করতে পারবেন। এবং এটা সবার আগে যিনি খেয়াল করেছিলেন তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং বঙ্কিমচন্দ্র সত্যি সত্যি খেয়াল করলেন যে প্যারীচাঁদ এই সামাজিকতায় প্রবেশ করতে চান বলেই তিনি ভাষার এই চরিত্রকে, ভাষার এই গুরুত্বকে, বাংলা ভাষার গুরুত্বকে এমন একটা জায়গাতে নিয়ে যাচ্ছেন। এখান থেকে আমি এবার কথা বলতে শুরু করি যে প্যারীচাঁদের বাংলা ভাষা কেমন ছিল। আমি সে আলোচনায় আসব, তার আগে বঙ্কিম প্যারীচাঁদের বাংলা ভাষা সম্পর্কে কি বলছেন চেনা কথা আরেকবার খেয়াল করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে প্যারীচাঁদের এই সামাজিকতায় যাওয়ার চেষ্টাটা তার ভাষা পরিকল্পনার সঙ্গে কিভাবে সংযুক্ত হয়েছিল। প্রথমত একটা কথা মনে রাখবেন যে আমরা এখন অনেক সময় বলি যে বঙ্কিমই বাংলা, কিন্তু বঙ্কিমচন্দ্র একরকম বাংলা লিখতেন না। বঙ্কিমচন্দ্র নানা বাংলা লিখতেন। দ্বিতীয়ত, আপনারা যারা বঙ্কিমের বাংলা ভাষা নামের প্রবন্ধটি পড়েছেন তারা জানেন সেখানে বঙ্কিম বলছেন মনের ভাব প্রকাশ করবার জন্য যে শব্দের সহায়তা লাগে সেই শব্দই গ্রহণ করবেন, শুধু অশ্লীল শব্দ নেবেন না। গ্রাম্য শব্দও চলতে পারে, কিন্তু অশ্লীল শব্দ বাদে সব শব্দ গ্রহণ করতে পারেন। এবং তার বক্তব্য হচ্ছে যে ভাষা হবে বিষয়ানুসারী ভাষা, আমি যে বিষয়টি বলতে চাইব সেই বিষয়ের জন্য অনুরূপ ভাষার আমি ব্যবহার করব। 19 শতকে বাংলা গদ্যের
সামাজিকতার যে জগৎ তৈরি হচ্ছে, সামাজিকতা বলতে আমি আবারও বোঝাচ্ছি যেখানে পাঠকদের সঙ্গে কোথাও লেখক সংযোগ সাধন করতে চাইছেন, তার ব্যক্তিগত স্বাতন্ত্র্যকে পাঠকদের মধ্যে সঞ্চারিত করে দিতে চাইছেন, সেখানে এই বাংলা ভাষার মধ্যে নানা শব্দের সমাহার এবং মনের ভাব প্রকাশ করবার অনায়াস চেষ্টা, এটা বঙ্কিম মনে করছেন যে তার আগে প্রথম প্যারীচাঁদ শুরু করছেন। এবং প্যারীচাঁদ শুরু করছেন বলেই বঙ্কিম বলছেন যে প্যারীচাঁদের আগে যে ভাষা ছিল সেটা লৌকিক ভাষা নয়, সেটা পণ্ডিতি সাধু ভাষা। বঙ্কিম ঠাট্টা করে বলছেন যে এই পণ্ডিতেরা কি বলতেন, তাহারা কদাচ ক্ষয়ের বলিতেন না, খদির বলিতেন, কদাচ চিনি বলিতেন না, শর্করা বলিতেন, ঘি বলিলে তাহাদের রসনা অশুদ্ধ হইত, আজ্যই বলিতেন, কদাচিৎ কেহ ঘৃতে নামিতেন। তাহলে এই যে বাংলা ভাষার এক ধরনের অসামাজিক সংকীর্ণ পণ্ডিতি চেহারা, সেই ভাষার চেহারায় প্যারীচাঁদ, যিনি ইয়াং বেঙ্গলের, প্যারীচাঁদ তার লেখায় ইয়াং ক্যালকাটা শব্দটা ব্যবহার করবেন, যেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। তার কারণ সত্যি সত্যি তাদের ক্রিয়া তৎকালীন গড়ে ওঠা নগর কলকাতার বাইরে খুব বেশি সম্প্রসারিত হয়নি। ফলে তাদের মধ্য থেকে, তাদের শিক্ষার মধ্য থেকে উঠে এসেও এই সামাজিকতার জন্য তিনি যে বাংলা ব্যবহার করবেন সেই বাংলা পণ্ডিতি বাংলা নয়, এবং সেটা বঙ্কিম লক্ষ্য করবেন। এবং বঙ্কিম বলবেন যে ভাষা সকল বাঙালির বোধগম্য এবং সকল বাঙালি কর্তৃক ব্যবহৃত, প্রথম তিনি তাহা গ্রন্থ প্রণয়নে ব্যবহার করিলেন, এবং তিনিই প্রথম ইংরেজি ও সংস্কৃতের ভাণ্ডারে পূর্বগামী লেখকদিগের উচ্ছিষ্টাবশেষের অনুসন্ধান না করিয়া স্বভাবের অনন্ত ভাণ্ডার হইতে আপনার রচনার উপাদান সংগ্রহ করিলেন। এখানে দ্বিতীয় আর একটা প্রসঙ্গে কথায় আমি আসছি, যে তাহলে প্যারীচাঁদ সামাজিকতার জন্য বাংলা ভাষাকে পণ্ডিতদের সংকীর্ণতা থেকে বার করে এনে সকলের মুখের ভাষা ব্যবহার করছেন। দ্বিতীয় কথা বঙ্কিম যেটা বলছেন, স্বভাবের অনন্ত ভাণ্ডার হইতে। স্বভাব শব্দটা বঙ্কিম বিশেষ অর্থে ব্যবহার করেন। আপনারা যদি বঙ্কিমের ভাষা ব্যবহার দেখেন তাহলে বঙ্কিম স্বভাব শব্দটা, আপনারা জানেন যে বঙ্কিম উত্তরচরিত প্রবন্ধে সাহিত্যের দুটো গুণের কথা বলছেন। একটা হচ্ছে সাহিত্য কেমন হবে, সাহিত্য স্বভাবানুকারী হবে এবং সাহিত্য স্বভাবাতিরিক্ত হবে। স্বভাব বলতে এখানে বঙ্কিম প্রকৃতিকে বোঝাচ্ছেন, যার যা প্রকৃতি, যার যা স্বভাব। স্বভাব অর্থে আমরা এখন ভালো স্বভাব মন্দ স্বভাব যেটা বলি, হ্যাবিট অর্থে ব্যবহার করি, সে অর্থে নয়, কিন্তু স্বভাব। এইবার স্বভাবের অনন্ত ভাণ্ডার হইতে, এইবার বঙ্কিম বোঝবার চেষ্টা করছেন যে প্যারীচাঁদ যে সামাজিকতা তৈরি করছেন সেটা হচ্ছে তাঁর স্বভাব, তাঁর দেশজ ভাব, তাঁর জাতীয় ভাব, সেটা ব্যবহার করে এক ধরনের সামাজিকতা ভাষার ক্ষেত্রে নির্মাণে প্যারীচাঁদ সচেষ্ট হচ্ছেন। তাহলে প্যারীচাঁদ সম্পর্কে এই হচ্ছে বঙ্কিমের ধারণা। বঙ্কিম মনে করছেন প্যারীচাঁদ তার স্বাতন্ত্রিকতাকে স্তিমিত করে, স্বাতন্ত্রিকতার যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো গ্রহণ করে তার দেশের জন্য এক ধরনের বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে স্বভাবকে প্রয়োগ করলেন, যে স্বভাবের পরিচয় তার লেখাতে আমরা খুঁজে পাব। ফলে এই যে বঙ্কিম প্যারীচাঁদ সম্পর্কে এই ধারণাগুলি তৈরি করে দিচ্ছেন, এই ধারণাগুলিকেই আমরা এবার একটু যাচাই করার চেষ্টা করব যে প্যারীচাঁদ কিভাবে এটা করছেন। প্রথম কথা, এই যে প্যারীচাঁদের বাংলা ভাষায় তার স্বভাবকে প্রকাশ করার চেষ্টা, এর পেছনে কিন্তু তার স্বাতন্ত্রিকতার, অর্থাৎ যে স্বাতন্ত্রিকতা তিনি বিলিতি শিক্ষা থেকে পাচ্ছেন, সেই স্বাতন্ত্রিকতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্যারীচাঁদের লেখা বোধহয় বঙ্কিমের এই জন্য ভালো লাগে হুতুমের লেখার থেকেও, যে প্যারীচাঁদের লেখায় মাঝে মাঝে নকশার মধ্যে প্যারীচাঁদ বঙ্কিমের মতোই নিজের স্বরকে ঢুকিয়ে দেন।
বঙ্কিম যেমন উপন্যাসের গল্প পড়তে পড়তে শেষে গিয়ে বলেন যে আমরা বিষবৃক্ষ শেষ করিলাম, আশা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফল ফলিবে, নিজের স্বর ঢুকে পড়ে। যদিও আমরা জানি যে বঙ্কিমচন্দ্রের উপন্যাস সমকালে যারা পড়তেন তারা এই স্বর, বঙ্কিমের স্বর বাদ দিয়েই একেবারে বঙ্কিমের ভালোবাসার কাহিনীগুলি পড়তেন। যেমন আপনারা যারা প্রভাত মুখোপাধ্যায়ের গল্প পড়েছেন, সেখানে একেবারেই একজন সাংঘাতিক বাঙালি সাহেবের উল্লেখ আছে, যিনি বলেন যে বঙ্কিম তার বন্ধু এবং বঙ্কিমের উপন্যাসে লাভ আর ওয়ার্ড ছাড়া তো আর কিছুই নেই। যারা অরুণ নাগের প্রেমে বঙ্কিম বলে ছোট্ট প্রবন্ধটি পড়েছেন তারা জানেন যে 19 শতকে বঙ্কিমের ভালোবাসার উপন্যাসের অদ্ভুত চাহিদা ছিল, অংশগুলোই লোকজন পড়তেন। এবং যারা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীকবাবু পড়েছেন তারা জানেন যে আঁশ বটি হাতে হেমাঙ্গিনী এই বন্দি আমার প্রাণেশ্বর বলে বেরিয়ে আসেন। ফলে বঙ্কিম যতই জ্ঞানাত্মক কথা বলুন না কেন, 19 শতকে বঙ্কিমের সবচেয়ে জনপ্রিয় অংশ হচ্ছে সেইগুলোই যেগুলো সেই অর্থে নরনারীর প্রণয়কে প্রকাশ করে। কিন্তু বঙ্কিম তার স্বরকে মিশিয়ে দেন। এখন প্যারীচাঁদের ক্ষেত্রেও যেটা হয় যে প্যারীচাঁদ মাঝে মাঝে বঙ্কিমের মতোই ছবি আঁকেন, কিন্তু ছবির তলায় তার স্বরকে ঢুকিয়ে দিতে দ্বিধা করেন না, যেটা অন্তত হুতুমের নকশায় আমরা খুব বেশি পাবো না। হুতুম যখন বলেন, হুতুম এইভাবে নিজে প্রকাশ্য হন না। কখনো কখনো যে হুতুম তার নকশার মধ্যে ফুট কাটেন না তা নয়, কিন্তু এইভাবে বঙ্কিমি কায়দায় ফুট কাটেন না। আমি মদ খাওয়া বড় দায় থেকে একটা অংশ উল্লেখ করছি, তাহলে বোঝা যাবে আমি কি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে প্যারীচাঁদ এই মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়, এতে প্রথমেই একটা কথা বলেছেন, বাসনা ছিল যে 2-3টি গল্প তসবিরের সহিত প্রকাশ হইবে, কিন্তু তাহা সুবিধাপূর্বক না হওয়াতে মূল্য অল্প করা গেল। ইচ্ছে ছিল ইলাস্ট্রেশন থাকবে, ইলাস্ট্রেশন হচ্ছে তসবির। হ্যাঁ, এখন এই ছবি দেওয়া, বঙ্কিমের মতোই দেখবেন প্যারীচাঁদও চমৎকার ছবি তৈরি করেন। বঙ্কিমের যখন আমরা কমলাকান্তের দপ্তর পড়ি বা লোকরহস্য পড়ি, যে বঙ্কিম ছবিই আঁকছেন। এবং গোটা 19 শতকে খেয়াল করে দেখবেন যে আমাদের বাঙালি পাঠকদের ছবি উপভোগ করবার একটা জগৎ কিন্তু তৈরি হয়ে গেল। ছবি অর্থে আমি ছবি, ফটোগ্রাফ এবং আঁকা ছবির কথাই বলছি। ফলে এই যে ভাষার মধ্যে এক ধরনের চিত্রময়তা আসবে, এটা কিন্তু 19 শতকে এই ছবির উপভোগের জগৎ। আমি একটা উদাহরণ দিতে পারি। আপনারা যদি শিবনাথ শাস্ত্রীর যুগান্তর পড়েন তাহলে সেখানে দেখবেন, আমি এটা এখন খুঁজছি, যে সেখানে বকে যাওয়া ব্রাহ্মণ পরিবারের ছেলের কথা আছে। সে একজন গণিকার ছবি সেগুলো প্রিন্ট করে বালিশের তলায় রেখেছে এবং তার জন্য তাকে পুলিশে ধরেছে। আপনারা যদি বঙ্কিমের কপালকুণ্ডলা দেখেন তাহলে সেখানে একটা অদ্ভুত অংশ আছে যেখানে মতিবিবিকে কপালকুণ্ডলার ফিরছে নবকুমার, মতিবিবিকে সামনে দেখতে পেয়ে মতিবিবি আস্তে করে আগুনটা উস্কে দিয়েছেন, তাতে অদ্ভুতভাবে দেখছেন। তখন মতিবিবি বলেন, আপনি কি পূর্বে সুন্দর কাউকে দেখেন নাই? তখন বঙ্কিম মন্তব্য করেন যে নবকুমার ভদ্রলোক দৃষ্টি নত করিলেন। 19 শতকে এই প্রথম ভদ্রলোক শব্দটা গুণগত অর্থে, শ্রেণীগত অর্থে আমরা অন্যত্র পেয়েছি, কিন্তু গুণগত অর্থে ভদ্রলোকের যে কতগুলো গুণ থাকে, ভদ্রলোক কি দেখবে না দেখবে, এই নবকুমারের মধ্যে ভদ্রলোকত্ব বঙ্কিম আরোপ করছেন। নবকুমার যে সময়ের মানুষ, সেই সময় এইভাবে সাধারণ পাঠক ছবি কনজিউম করতে পারে না, সাহিত্যেও পারে না, এমনি ছবি কিনেও পারে না। এখন এই যে তসবির দেওয়ার ইচ্ছে ছিল, তসবির দিতে পারলেন না, এটা নিশ্চয়ই তারপরের যে লেখাগুলো মদ খেয়ে কী হচ্ছে তা ওই তসবিরেরই প্রসঙ্গ, টুকরো টুকরো সামাজিক ছবি। কিন্তু এক জায়গায় বলেন, খুব গুরুত্বপূর্ণ, এটাই তার স্বাতন্ত্রিকতার জায়গা, জ্ঞানকে একেবারে ডুবাইয়া আমোদ করিলে সে আমোদ হইতে পারে না, মনকে নির্মল রাখিলে ও সৎকর্ম করিলেই প্রকৃত আমোদ হয়, মদের জোরে লম্ফজম্প হইতে পারে বটে, কিন্তু সে কতক্ষণ থাকে। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই প্রথম অংশটা, জ্ঞানকে একেবারে ডুবাইয়া আমোদ করিলে সে আমোদে আমোদ হইতে পারে না। ফলে প্যারীচাঁদের সারা জীবনের সাধনা, যেখানে স্বাতন্ত্রিকতা থেকে সামাজিকতায় যাচ্ছেন, সেখানে জ্ঞানকে একেবারে ডুবাইয়া তিনি বিচার করেন দুপক্ষকে।
অর্থাৎ যে ইয়াং ক্যালকাটার উত্তরাধিকার তিনি বহন করছেন পড়াশোনার খাতিরে, এবং যে সমাজ ছিল, এই দুয়ের মধ্যে ভাষাগত দিক থেকে যে তিনি সম্পর্ক তৈরি করবেন, সেই সম্পর্ক তৈরির ক্ষেত্রে তার প্রধান এবং গুরুত্বপূর্ণ নিক্তি হবে যে জ্ঞানকে আমি কি করে ব্যবহার করব এবং জ্ঞানকে আমি কি করে প্রয়োগ করব। সেই জ্ঞান কোনো প্রান্তিক সংকীর্ণতায় যদি ডুবে যায় তাহলে হবে না। অর্থাৎ আমাদের দেশজ পণ্ডিতি সংকীর্ণতাতেও ডুবলে চলবে না, এবং আমাদের ইয়াং ক্যালকাটার অতি আধুনিক, সেই সময়ের সূত্রে অতি আধুনিক যে জীবনযাত্রা, সেখানে গেলেও হবে না। এই উত্তরাধিকার তিনি কোত্থেকে পেলেন? আমি একটা ইংরেজি লেখাতে চলে যাব, সেটা আপনারা পড়েছেন, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এ বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার, যার একটা অংশ জুড়ে ডিরোজিওর কথা আছে। এবং এই বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার, এখানে খেয়াল করবেন গোড়াতেই খুব যত্ন করে প্যারীচাঁদ বলে দেন যে কোন উপাদানগুলো তিনি ব্যবহার করেছেন, এবং তিনি বলেন যে এই বায়োগ্রাফি লিখতে গিয়ে, এই জীবন বৃত্তান্ত লিখতে গিয়ে এবং জীবন বৃত্তান্তের সমকালীন সমাজকে লিখতে গিয়ে তিনি যে উপাদানগুলো ব্যবহার করছেন, সেই উপাদানগুলোকে চিঠিপত্র, সেই উপাদানগুলোকে হয়তো তিনি ঠিক ঠিক করে পাঠ করে উঠতে পারছেন না, প্রচুর উপাদান পাচ্ছেন না। এইখানে কোথাও একটা মনে রাখবেন যে বঙ্কিমচন্দ্রের পরবর্তী হাহাকার শুরু হবে যে বাঙালির ইতিহাস নাই, সাহেবরা পাখি মারতে গেলেও তার ইতিহাস রচিত হয়, কিন্তু আমাদের ইতিহাস নাই। প্যারীচাঁদ কিন্তু তার এই ইংরেজি লেখাগুলোতে চেষ্টা করছেন যেমন করে ইতিহাস লেখা যায়, কোন উপাদান ব্যবহার করে, কিভাবে ব্যবহার করলে ইতিহাস লেখা যায়, তার একটা চেহারা এই লেখায় তৈরি হচ্ছে। কিন্তু এখানে যে কারণে এই লেখাটা আমার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিরোজিওর চাকরি যাবে। চিঠি, প্যারীচাঁদ সব চিঠিগুলো ব্যবহার করেন, যে ডিরোজিওকে চিঠি লেখা হচ্ছে, ডিরোজিও তার উত্তর দিচ্ছেন, সেই চিঠিগুলো এখন আপনারা সবাই পড়েছেন। এখন ডিরোজিও নিয়ে প্রচুর কাজ হয়েছে, কিন্তু যে সময়টা লেখা হচ্ছে সেই সময়টা ধরে রাখছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ কাজ। তো সেখানে ডিরোজিওকে শেষ পর্যন্ত একটা চিঠিতে 3টে প্রশ্ন করা হচ্ছে, যে 3টে প্রশ্নের সরাসরি উত্তর চাওয়া হচ্ছে ডিরোজিওর কাছ থেকে। 3টে প্রশ্ন ডিরোজিও সম্পর্কে যারা অভিযোগ তুলেছেন, তারা সেই অভিযোগগুলো তুলে ডিরোজিও সম্পর্কে একটা অতিরঞ্জিত মূর্তি তৈরি করেছেন ডিরোজিও। প্রথম তাকে প্রশ্ন করা হয়েছে যে তুমি ঈশ্বরে বিশ্বাস করো কি করো না, তোমাকে এটার জবাব দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে তুমি কি বলেছো যে বাবা মার কথা একদম মানা চলবে না, বাবা মাকে বাদ দিতে হবে, বাবা মাকে না মেনে পুত্র যা খুশি তাই করতে পারে। আর তৃতীয় কি তুমি বলেছো যে ভাই বোনের মধ্যে যৌন সংসর্গ সম্ভব। এই 3টে তাকে জিজ্ঞেস করা হয়েছে। বুঝতে পারি যে এই 3টে প্রশ্নই ডিরোজিও সম্পর্কে, যারা ডিরোজিওকে সরাতে চান রক্ষণশীল, তারা ডিরোজিও সম্পর্কে একটা অতিরঞ্জিত চেহারা তৈরি করেন, যেমন করে ইয়ং বেঙ্গলের সবার সম্পর্কে একটা অতিরঞ্জিত চেহারা রক্ষণশীল সমাজ তৈরি করেন। ডিরোজিও তার উত্তর দিচ্ছেন, এবং সেখানে ডিরোজিও প্রথম উত্তর দিয়েছেন যে আপনারা জানেন যে আমি ঈশ্বরে বিশ্বাস করি কি করি না সেটা আমার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি তাদেরকে দার্শনিকভাবে বুঝিয়েছি ঈশ্বরে যারা বিশ্বাসের কথা বলেন তারা এই বলেন, যারা অবিশ্বাসের কথা বলেন তারা এই বলেন। ফলে সেখানে আমার কি অভিমত গুরুত্বপূর্ণ নয়, আমি তাদেরকে দর্শন পড়তে শিখিয়েছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সেই চিঠিটা প্যারীচাঁদ এখানে ব্যবহার করেছেন। দ্বিতীয় উত্তরে ডিরোজিও যেটা বলেন সেটা হচ্ছে যে আপনারা যদি জানতেন যে আমার বাবাকে আমি কীভাবে সেবা করেছি, তাহলে আপনারা এই প্রশ্ন করতেনই না। নিশ্চয়ই আমি এটা বলছি না যে বাবা আমার সব কিছু মেনে নিতে হবে, বা আমাকে প্রশ্ন করতে হবে, নিশ্চয়ই প্রশ্ন করতে হবে, কিন্তু তার অর্থ এই নয় যে আমি পারিবারিকতা বা সামাজিকতার কোনো দায় অস্বীকার করছি। আর 3 নম্বর প্রশ্ন আমাকে যেটা করেছেন সেটা আমি উত্তর দিতে চাই না, কারণ এটা আমি কখনো বলিনি, আমি ভাবতেই পারি না এটা আমি কখনো বলেছি। মানে আমাকে কীভাবে অতিরঞ্জিত করা হয়েছে এবং কীভাবে ভুল করা হয়েছে তার ফলে এই প্রশ্নটা আমাকে করছেন, এটা আমি কখনো করিনি। এখন এই যে অংশটা প্যারীচাঁদ লিখছেন, এই চিঠি ব্যবহার করবার আগে আমি যখন এই বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার পড়ি, তখন বিষয়ের থেকেও প্যারীচাঁদ কী করে লিখছেন, লেখার কৌশলটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। প্যারীচাঁদ তার আগে, এই সমস্ত চিঠি আসবার আগে, ডিরোজিও সম্পর্কে যে ছোট্ট একটু ছবি এঁকেছেন, তাতে তিনি বলেন যে ডিরোজিও ক্লাসরুমে শিক্ষা দেন, সেখানেই শেষ হয় না, ছেলেপুলেরা তার বাড়িতে চলে যায়, পরস্পর কথা বলে। এই যে শিক্ষক কেন্দ্রিক সামাজিকতার একটা ছবি,
এই ছবিটা প্যারীচাঁদ ডিরোজিওর কাছ থেকে ডিরোজিওকে বলতে গিয়ে, যদি এই অংশটা আপনারা পড়েন তাহলে বুঝতে পারি যে এই ছবিটা প্যারীচাঁদের কাছে খুব স্পষ্ট, প্রখর, শিক্ষণীয়। এমন একজন মানুষকে তিনি দেখছেন যিনি মনে করেন কোনো আমোদেই জ্ঞানকে ডুবিয়ে রাখা যায় না, আবার একই সঙ্গে সামাজিকতার দায়িত্বকেও অস্বীকার করা যায় না। এটা কোথাও প্যারীচাঁদের ক্ষেত্রে খুব যথার্থ অর্থে প্যারীচাঁদকে ডিরোজিয়ান বলে মনে হয়, যে যিনি এই স্বাতন্ত্রিকতা এবং সামাজিকতা এই দুয়ের মধ্যে কোথাও একটা সমন্বয় তৈরি করতে পারছেন। আমরা যে ডিরোজিওকে দেখি একবজ্ঞা করে দেখি, আমরা যে ইয়াং বেঙ্গলকে দেখি একবজ্ঞা করে দেখি, কিন্তু তাদের মূল জায়গাটা হচ্ছে এই সামাজিকতা এবং স্বাতন্ত্রিকতার একটা সমন্বয় স্থাপন করা। এখন এই যে ভাবনা সূত্র প্যারীচাঁদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এই ভাবনা সূত্র থেকে প্যারীচাঁদ কি জাতীয় বাংলা লেখা লিখতে শুরু করলেন, এটা আমরা 19 শতকেই দেখি। পরে আস্তে আস্তে এই ধারাটা ক্ষীণ হয়ে যায়। সেটা হচ্ছে এই যে আমরা সাহিত্য বলতে সচরাচর এখন গল্প, কবিতা, উপন্যাস, এই কয়েকটা নির্দিষ্ট, যাকে আমরা রসসাহিত্য বলি, সেটাই বোঝাই। রবীন্দ্রনাথ একাধিকবার একাধিক প্রবন্ধে যেখানেই শিক্ষা নিয়ে কথা বলেছেন, শিক্ষার বিকেন্দ্রীকরণ নিয়ে কথা বলেছেন, মাতৃভাষায় শিক্ষার প্রসঙ্গে কথা বলেছেন, সেখানে বারে বারে এটা মনে করিয়ে দিচ্ছেন যে শুধু রসসাহিত্যের মধ্যে আমরা ডুবে থাকলে হবে না, আমাদের প্রবন্ধ সাহিত্য, যুক্তির সাহিত্য, সেটাকে প্রবল করতে হবে। এখন এই যে রবীন্দ্রনাথ এই কথাটা বলছেন, এই ধারাটা কিন্তু 19 শতকে এই প্যারীচাঁদ, অক্ষয় কুমার দত্ত এদের মতো লেখকদের হাতেই তৈরি হয়েছিল, এবং যে কারণে বঙ্কিম এটাকে কিন্তু অস্বীকার করেন না। আপনারা খেয়াল করে দেখবেন যে বঙ্কিম বিজ্ঞান রহস্যের মতো বই লিখছেন, ছোট্ট বই, হয়তো এখনকার বিজ্ঞানের আবিষ্কারের সূত্রে কি আর তাতে বা আছে, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা বঙ্কিম বৈজ্ঞানিক দৃষ্টির অধিকারী, যেটা নিয়ে আপনারা জানেন যে আশিস লাহিড়ীর চমৎকার লেখা আছে এই বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে। যেমন ধরুন, বঙ্কিম তো বাংলা শেখানোর জন্য প্রাইমারও লিখছেন, যাতে বঙ্কিম স্পষ্ট করে বলে দেন যে ভাষার প্রধান কাজই হচ্ছে সংযোগ স্থাপন করা। যদি সংযোগ স্থাপন করতে না পারেন তাহলে আপনার লিখে কি হবে? ফলে বঙ্কিম তো শুধু উপন্যাস প্রণেতা বঙ্কিম নন, বঙ্কিম তো বিজ্ঞান রহস্যের লেখক, বঙ্কিম তো সহজ বাংলা শিক্ষারও লেখক। প্যারীচাঁদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্যারীচাঁদ যেহেতু সামাজিকতা লেখার ক্ষেত্রে সামাজিকতা স্বীকার করেন, ফলে তিনি মনে করেন যে সাহিত্যিকের ভূমিকা, লেখকের ভূমিকা কেবলমাত্র গল্প উপন্যাস লেখার মধ্যে সীমিত থাকবে না। এই ধারাটা আমি অন্তত আমাদের খুব কৃতি বাঙালি লেখকদের মধ্যে একমাত্র সুভাষ মুখোপাধ্যায়ের মধ্যে পরবর্তীকালে দেখেছি। সুভাষ মুখোপাধ্যায় নিজেকে ভাষা কর্মী বলে মনে করতেন। ধরুন, সুভাষ মুখোপাধ্যায় মার্কসের ক্যাপিটালের অংশ বিশেষের চমৎকার বাংলায় ভূতের বেগার চমৎকার বাংলায় অনুবাদ করেছেন, এবং ভূতের বেগারে আপনারা জানেন যে জায়গায় জায়গায় ছড়া ব্যবহার করেছেন। যদি ভূতের বেগারের পাশাপাশি জ্যোতি ভট্টাচার্যের শ্রমিকের দর্শন রাখেন, তাহলে দুটো পদ্ধতির, দুজনের প্রকাশভঙ্গির, দুজনের উদ্দিষ্ট পাঠকের চরিত্রের পার্থক্য টের পাবেন। সুভাষ মুখোপাধ্যায় কাজের বাংলার মতো বই লেখেন। সুভাষ মুখোপাধ্যায় তার প্রয়াণের পর দেখি পড়ি লিখি শুনির মতো প্রাইমার শঙ্খবাবু, শঙ্খ ঘোষ প্রকাশ করেন। অক্ষরে অক্ষরে বলে ছোট বই আছে। হ্যাঁ, বিবাহের তত্ত্ব, বিয়ের সাজ, এসব নিয়ে চটি বই লেখেন। সুভাষ মুখোপাধ্যায়ের এগুলো লিখবার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু সুভাষ মুখোপাধ্যায় ভাষার সামাজিকতাকে স্বীকার করেন। তিনি মনে করেন তিনি ভাষা কর্মী। এই বিশ্বাস আমি 19 শতকে যে দুজনের মধ্যে খুব প্রবল দেখি, তিনি একজন প্যারীচাঁদ মিত্র, একজন অক্ষয় কুমার দত্ত। যেমন ধরুন, অক্ষয় কুমার দত্ত বাষ্পীয় শকটে কি করে চড়তে হয়, কি করে বাষ্পীয় শকটকে রাখতে হয়, হ্যাঁ, এইটা নিয়ে একটা চটি বই লিখছেন। লিখবার কোনো কারণ ঘটেনি। যদি বাংলা ভাষার প্রয়োগ ক্ষেত্র, বাংলা গদ্যের প্রয়োগ ক্ষেত্র, বাংলা ব্যবহারের প্রয়োগ ক্ষেত্র, এই ধারাকে আমরা ধরে রাখতে পারতাম,
তাহলে অন্তত আজকে আমাদের বাংলা ভাষার ব্যবহারিক ক্ষেত্রটি এত দুর্বল হয়ে যেত না। এখন যদি আপনারা বাংলায় এটিএম ক্লিক করে দেখবেন, এটিএমে যে সমস্ত কাজগুলো করতে হয় তাতে যদি বাংলা দিয়ে করতে চান, তাহলে সেই বাংলাটা আপনার কাছে অসম্ভব লাগবে, মনে হবে যে এই বাংলা তো আমার বাংলা নয়। এখন তার মানে 19 শতকে একটা চেষ্টা হয়েছিল, যে চেষ্টাটা আমরা চালাতে পারলাম না বলে আমরা একটু পিছিয়ে পড়লাম, যেটা প্যারিচাঁদের ওই সামাজিকতারই অংশ, সামাজিকতার প্রকল্পেরই অংশ। সেটা হচ্ছে যে আমার ভাষার কাজ শুধু সাহিত্য সৃজন নয়। প্যারিচাঁদ তার ফলে তার ভাষার যে কাজ সেটা বৈচিত্র্যপূর্ণ। যে ধারা খানিকটা বঙ্কিম অনুসরণ করেছেন, এবং যে ধারা আমি সাম্প্রতিককালে বলবো, সাম্প্রতিককালের কোনো কবি লেখক এই দায়িত্ব আর সুভাষ মুখোপাধ্যায়ের মতো কেউ নিতে চাইবেন বলে আমার মনে হয় না। যে তারা বলবেন না যে আমরা একটা কাজের বাংলার মতো বই লিখব। কোনো লেখককে যদি বলি যে অক্ষয় কুমার দত্ত নতুন বাষ্পীয় শকট এসেছিল, সেটা কি করে ব্যবহার করতে হবে বলে বাংলায় একটা বই লিখেছিলেন। তো আমরা তো অনেক নতুন প্রযুক্তি সম্মুখীন হচ্ছি, আপনারা যদি আমাদের মতো যারা কেবলমাত্র বাংলাই জানি তাদের জন্য যদি সেই প্রযুক্তিটা কি করে ব্যবহার করব তার জন্য একটু বাংলা কিছু লিখে দেন। তারা এই কাজটা প্রথমত নিম্নমানের এবং একটা ছোট কাজ বলে মনে করবেন, কিন্তু করতে চাইবেন না। কিন্তু প্যারিচাঁদের একটা প্রকল্প ছিল, ভাষার এই সামাজিকতায় তারা বিশ্বাস করতেন, এবং এই ভাষার সামাজিকতায় বিশ্বাস করতেন বলেই তার যে আলালের ঘরের দুলাল, খেয়াল করে দেখবেন যে প্রথমেই আলালের ঘরের দুলাল এটা পড়লে দেখবেন যে এর মধ্যে ওই বঙ্কিম এই মডেলটা এই কারণেই পরে বঙ্কিমের কাছে খুব জনপ্রিয় হচ্ছে। আলালের ঘরের দুলাল আসলে কি? আসলে তো একটা নীতিগল্প। নীতিগল্পটা হচ্ছে এই যে কি করে একটা বড় লোকের ছেলে বকে যাচ্ছে এবং কি করে সেই বড় লোকের ছেলেটি সংশোধিত হচ্ছে, এই গল্পটাই শেষে বলা হবে। এবং সংশোধিত যে হচ্ছে সেটা একদম আলালের ঘরের দুলালের একদম শেষ প্যারাগ্রাফে গিয়ে খুব সাঁটে বলে দেওয়া হবে যে কার কি পরিণতি হলো, বকে যাওয়া মিটে গেল, এবং শেষে বলা হলো যে আমার কথাটি ফুরলো, নটি গাছটি মুড়ল। বঙ্কিম দেখবেন তার উপন্যাসে, বঙ্কিম প্যারিচাঁদের থেকে অনেক অনেক শক্তিশালী লেখক, কিন্তু প্যারিচাঁদের এই হিতবাদী উপন্যাসের মডেল, উপন্যাস শব্দটাও এখানে আপনারা জানেন যে প্যারিচাঁদ প্রথম ব্যবহার করলেন, যে অন্যান্য পুস্তক অপেক্ষা উপন্যাসাদি পাঠ করিতে প্রায় সকল লোকেরই মনে স্বভাবত অনুরাগ জন্মিয়া থাকে, এবং যে স্থলে এতদ্দেশীয় অধিকাংশ লোক কোনো কোনো পুস্তকাদি পাঠ করিয়া সময় ক্ষেপণ করিতে রত নহে, সে স্থলে উক্ত প্রকার গ্রন্থের অধিক আবশ্যক। এতদ্বিবেচনায় এই ক্ষুদ্র পুস্তকখানি রচিত হইল। অনেক পরে, তখন 1877, আমি যদি ভুল না করি, বঙ্গদর্শন পত্রিকায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তখন বঙ্গদর্শনের সম্পাদক, 4 বছর বঙ্কিমের সময় কেটে গেছে। সেই সময় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শনে একটি লেখা বেরোচ্ছে, সম্ভবত শ্রেষ্ঠচন্দ্র লিখছেন, লেখাটির নাম নভেল বা কথাগ্রন্থ। তখনও নভেলের বাংলা কি হবে তাই নিয়ে 19 শতকের মানুষজন নিশ্চিত নন, যে কথাগ্রন্থ হবে না উপন্যাস হবে। কথাগ্রন্থ, কথা, এই সাহিত্যিক রূপটি আমাদের সংস্কৃত ধারণা থেকে উঠে এসেছে। কথা এবং আখ্যায়িকা দুটো ধারা ছিল, তো কথাকে তারা নভেলের বাংলা হিসেবে ব্যবহার করছেন, কিন্তু প্যারিচাঁদ এখানে সরাসরি উপন্যাস শব্দটি ব্যবহার করছেন। আমরা উপন্যাস শব্দটি এখন নিয়েছি, আমরা এখন আর কথাগ্রন্থ বলি না, উপন্যাসই জনপ্রিয়ভাবে ব্যবহার করি। এখন তাহলে প্যারিচাঁদ যে আলালের ঘরের দুলাল প্রথম উপন্যাস দাবি করছেন, বাংলা এই জাতীয় উপন্যাস লেখা হয়নি, বঙ্কিম প্যারিচাঁদের এই মডেলটি গ্রহণ করলেন, যেখানে শেষ পর্যন্ত বঙ্কিমের প্রায় সব সামাজিক উপন্যাসেই, সেটা বিষবৃক্ষও হতে পারে, কৃষ্ণকান্তের উইলও হতে পারে, এমনকি সেটা ইতিহাসের উপাদান মেশানো সীতারামও হতে পারে, হ্যাঁ, চন্দ্রশেখর হতে পারে, সব জায়গায় কোথাও একটা শেষে সংশুদ্ধি, পরিশুদ্ধি, প্রায়শ্চিত্তের প্রকল্প উঠে আসে। এবং বঙ্কিম, আপনারা জানেন, যখন কৃষ্ণকান্তের উইলে রোহিণী মারা গেল, তখন অনেক পাঠক খুব বিচলিত হয়েছেন, রোহিণীকে কেন মেরে দেওয়া হলো, এটা তো উচিত হয়নি। বঙ্কিম লিখলেন যে যাহারা কেবলমাত্র গল্প পড়িবার জন্য আমার উপন্যাস পড়েন, তাহারা আমার উপন্যাস পড়িবেন না। হ্যাঁ, তো এই যে গল্প পড়িবার জন্য শুধু উপন্যাস পড়েন, তাহারা আমার উপন্যাস পড়িবেন না, এটাও কিন্তু প্যারিচাঁদি প্রকল্পেরই অংশ, কারণ তিনি সামাজিকতাকে স্বীকার করে নেন। এবং প্যারিচাঁদের আলালের ঘরের দুলাল এবং মদ খাওয়া বড়দায় যার থাকার কি উপায়, এই দুটো লেখাকে আমি একই গোত্রে রাখতে চাই। কিন্তু প্যারিচাঁদ এখানে
আর বেশি আখ্যানে গেলেন না, আখ্যান রচনায় আর গেলেন না, উপন্যাস রচনায় আর গেলেন না। প্যারীচাঁদ এরপর যেটা করবেন, মেয়েদের নিয়ে অনেক কটা লেখা লিখবেন। সেখানে তিনি স্বভাবতই কতগুলো প্রশ্ন তুলবেন, এবং যে প্রশ্নগুলোর মধ্যে প্রথম যে প্রশ্নটা খুব জরুরি, সেটা রামারঞ্জিকায় তোলা হয়েছিল। সেখানে তিনি শিক্ষার দুটো ভাগ করছেন। সেখানে কথোপকথন হচ্ছে যে শিক্ষা কি, শিক্ষা কীরকম, তার মধ্যে চলে আসছে শিক্ষা দুই প্রকার, জ্ঞানকরী ও অর্থকরী। জ্ঞানকরী শিক্ষাতে সুবিবেচনা ও ধর্মে মতি হয়, এবং জ্ঞানকরী শিক্ষার সূত্রেই উনি বলবেন যে এই জ্ঞানকরী শিক্ষাকে তিনি একটা নাম দেবেন, সেটা হচ্ছে নীতিকরী, যার নীতি জাগায়। এবং তিনি বিশ্বাস করেন যে এই জ্ঞানকরী শিক্ষা সামাজিক নীতিনিষ্ঠতাকে নির্মাণ করে। যে সামাজিক নীতিনিষ্ঠতাকে নির্মাণ করানো প্যারীচাঁদের লেখার একটা উদ্দেশ্য, পরবর্তীকালে বঙ্কিমেরও তাই। দ্বিতীয়ত তিনি যেটা বলবেন, অর্থকরী শিক্ষা, সেই অর্থকরী শিক্ষা, সেখানে তিনি মেয়েদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে মনে করবেন। তিনি বলবেন যে অর্থকরী বিদ্যা দেখতে হবে যে প্যারীচাঁদ এখানে মেয়েদেরকে নিয়ে অনেক কথা ভাবছেন তার যে, এবং এখানে মনে রাখতে হবে যে আমরা যদি এখনকার একবজ্ঞা প্রগতিশীল নারীবাদী ভাবনা থেকে প্যারীচাঁদের কাছে ফিরে যাই, তাহলে পিছুটান অনেক জায়গায় দেখতে পাবো। এবং বস্তুতপক্ষে এই পিছুটান কার না ছিল। যেমন ধরুন, যে রবীন্দ্রনাথকে আমরা নানা সময় প্রগতিবাদী বলে ভাববার চেষ্টা করি, সেই রবীন্দ্রনাথ নিজের দুই কন্যাকে কোন বয়সে বিবাহ দিয়েছিলেন, কেনই বা সাহানা দেবীকে বিবাহ করার হাত থেকে আটকাতে চেয়েছিলেন পিতার দূত হিসেবে। ফলে এই টানাপোড়েনটা সবসময়ই ছিল, সেটা থেকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে তো অনুশীলন। সেটা তো আস্তে আস্তে হয়, তাদের অনুশীলন ছিল বলেই তো আমরা আরও খানিকটা বেরোতে পেরেছি, বা কেউ কেউ এখনও পারিনি। ফলে এই একটা উভবলতা কাজ করে গেছে। আমি ফলে বলছি না যে প্যারীচাঁদ সব দিক থেকে সাংঘাতিক নারীদের ক্ষেত্রে প্রগতিবাদী, কিন্তু কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা তিনি ভাবছেন ওই সামাজিকতার সূত্রেই। তার মধ্যে একটা হচ্ছে, তিনি যখন বলেন যে অর্থকরী বিদ্যা এটা মেয়েদের দেওয়া উচিত। এবং মনে রাখবেন যে প্যারীচাঁদের আল্লের ঘরের দুলাল বেরিয়েছিল মাসিক পত্রিকায়, মাসিক পত্রিকা মেয়েদের জন্য। এবং 19 শতকে আপনারা যারা একটু 19 শতকের পত্রপত্রিকা নিয়ে ঘাঁটাঘাঁটি করেছেন, তারা জানেন যে মেয়েদের জন্য যে সমস্ত পত্রিকা বেরোতো, সেই সমস্ত পত্রিকায় মেয়েদেরকে নানাভাবে শিক্ষিত করে তোলা হতো। যেমন দাসী পত্রিকা যদি আপনারা দেখে থাকেন, তাহলে দাসী পত্রিকায় ওই এখন যাকে দূরশিক্ষা বলি, দাসী পত্রিকায় একটা অংশ দেওয়া হতো, মেয়েরা পড়তো, তার উপর প্রশ্নপত্র থাকতো, তার উত্তর দিতেন, পাতাটা পারফোরেটেড করা থাকতো, ওই পারফোরেশন বরাবর ছিঁড়ে আবার দাসীর দপ্তরে পাঠিয়ে দিলে তারা দেখে টেকে ওটা আবার পাঠিয়ে দিতেন। হ্যাঁ, তার ফলে এখানে এই যে মাসিক পত্রিকা যখন তিনি করলেন, মাসিক পত্রিকাতে আলালের ঘরের দুলাল বেরোলো, এবং তিনি বলেই দিচ্ছেন যে মাসিক পত্রিকায় আলালের ঘরের দুলাল বেরোচ্ছে, তার প্রধান কাজই হবে যে মেয়েরা পড়বেন, বালকেরা পড়বেন, তারা তো পণ্ডিতি বাংলা বুঝবেন না, তারাও তো সামাজিকতার অংশ। ফলে এই যে সামাজিকতার অংশ হিসেবে মেয়েদেরকে স্বীকার করে নেওয়া, এটা প্যারীচাঁদের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সেখানে তিনি বলেন যে অর্থকরী বিদ্যা, আমি পড়ছি, স্ত্রীলোকে পাগড়ি বাঁধিয়া কুঠি না যাউক, কিন্তু গৃহে বসিয়া শিল্পকর্ম করিতে পারে। ওই শিল্পবিদ্যাতে অর্থের উপার্জন হয়, এই কারণ শিল্পবিদ্যাও অর্থকরী বিদ্যার অন্তর্গত। এই শিল্পকর্ম নানা প্রকার, যথা সেলাই করা, রিপু করা, কাপড়ে ঝাড় বুটা তোলা, ছাঁচ ঢালা, মোমের ও অন্যান্য দ্রব্যের গড়ন করা, খেলনা তৈয়ার করা, নকশা করা এবং চিত্র করা ইত্যাদি। এখানে 19 শতকে আপনারা জানেন যে মেয়েরা কি পড়বে, ছেলেরা কি পড়বে, তার একটা আলাদা আলাদা পাঠ্যসূচি হতো, শ্রীবিদ্যা বিধায়ক ইত্যাদি হতো। কিন্তু সেখানে যারা এই আলাদা আলাদা পাঠ্যসূচি তৈরি করতেন, তারা কিন্তু কখনো এই যেটা স্ত্রী শিক্ষা অর্থকরী বিদ্যা, সেখান থেকে অর্থ উপার্জনের একটা চেহারা হতে পারে, এটা নিয়ে তারা খুব একটা কিন্তু চিন্তা করতেন না। তারা সবসময়ই চিন্তা করতেন যে এইগুলো তারা শিখবে, তাহলে তাদের গৃহধর্মের উপকার হবে, গৃহধর্মটুকু তারা যাতে ভালোভাবে পালন করতে পারেন, তার জন্যই এই শিক্ষাগুলো জরুরি। কিন্তু প্যারীচাঁদ শুধু গৃহধর্মের জন্য এটা বলছেন না, কিন্তু তিনি মনে করছেন যে মেয়েদের এই অর্থকরী বিদ্যা, এটা থেকে তারা অর্থ উপার্জন করতে পারে,
তারা বাইরে হয়তো যেতে পারে না, বাইরে যাওয়ার কথা তিনি বলছেন না, কিন্তু তাদের এই গৃহবিদ্যা সেটা অর্থকরী বিদ্যা, তাদের অর্থ উপার্জনের ভূমিকা নিন তারা, এইটা প্যারীচাঁদ বলেন। এবং এইটা আমার মনে হয় যে প্যারীচাঁদ বাদ দিয়ে সেই সময় আর খুব বেশি কিন্তু আমি এটা পাইনি। আপনারা খেয়াল করে দেখবেন যে আর খুব বেশি কিন্তু এটা আমরা পাইনি। এবং স্ত্রীশিক্ষার অন্যান্য যে সমস্ত গুণের কথা, পতিব্রতার লক্ষণ, সন্তান পালন, সেগুলো যে বলেননি তা নয়, কিন্তু এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। এবং প্যারীচাঁদ যেটা করেন যে প্যারীচাঁদের লেখাতে আমরা সবসময়ই এক ধরনের অতীত অনুসন্ধানের চেষ্টা পাই। এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্বাবস্থা যখন লেখেন, তখন ভূমিকায় লেখেন যে ইহা পাঠে প্রতীয়মান হইবে যে পূর্বকালে এতদ্দেশীয় অঙ্গনাগণ সর্বপ্রকারে সম্মানিত ও পূজিত হইতেন। এজন্য অদ্যাবধিও এই সংস্কার যে স্ত্রীলোক দেবীস্বরূপ, স্ত্রীলোক সাক্ষাৎ ভগবতী, পূর্বকালে অঙ্গনাগণের শিক্ষা কেবল বাহ্য শিক্ষা হইত না, প্রকৃত অন্তঃশিক্ষা হইত। এই কারণ তাহাদিগের ঈশ্বর জ্ঞান ও আত্মার অমরত্ব হৃদয়ে জাজ্জল্যমান ছিল। এই অংশগুলো পড়লে আবার আমরা দেখতে পাবো এক ধরনের হিন্দু অতীতকে পুনর্নির্মাণের চেষ্টা, সেগুলোকে এক ধরনের উজ্জ্বলতা প্রদানের চেষ্টা, সেগুলোও ছিল। ফলে সেগুলো যে ছিল না তা নয়, সেগুলো যুগের নিরিখেই, যুগের ধারণাতেই ছিল। এবং সেখানে বিশেষ করে স্ত্রীলোকদিগের পূর্বাবস্থায় এমন কতগুলো কথা আছে যেগুলো আজকে অনেকেই চ্যালেঞ্জ করবেন। বিশেষ করে আপনারা যদি সুকুমারী ভট্টাচার্যের লেখা প্যারীচাঁদের লেখার পাশাপাশি রাখেন, তাহলে দেখতে পাবেন যে প্যারীচাঁদকে মান্য করার কোনো সঙ্গত কারণ নেই। হ্যাঁ, সেখানে সুকুমারীদের পক্ষেই আপনাদের ভোট যাবে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমরা প্যারীচাঁদকে অন্তত এই ভাবনার এই জট এটাকে ফেলে দিতে পারবো না। প্যারীচাঁদের আমার সবচেয়ে মজা লাগে যে বইটা কৃষিপাঠ। ওই যে বলছিলাম যে একজন লেখক, ধরুন আজকাল হকারেরা বিক্রি করে ট্রেনে যেতে যেতে সহজে কি করে বাগান করা যায়। হ্যাঁ, লাল বই, নীল বই অনামা লেখকেরা লেখেন, কেউ কেউ কিনেও নিয়ে যান, নিশ্চয়ই পড়ে উপকারও পান। কিন্তু প্যারীচাঁদ যে ভাষায় লিখছেন, সে ভাষায় যদি আমরা এই কাণ্ডজ্ঞান প্রসূত লেখা পড়তাম বা লিখতে পারতাম, তাহলে আমাদের এক ধরনের মানোন্নয়ন নিশ্চয়ই হতো। যেমন ধরুন কৃষিপাঠে কি কি ছিল? শুরু হচ্ছে সেগুন গাছ রোপণের প্রণালী। হ্যাঁ, ধরুন সেগুন গাছের চারা যেখানে থাকিয়া বৃদ্ধিশীল হইবে, তথায় কত অন্তর করিয়া চারা সকল রোপণ করিবে, এতদ বিষয়ে উপদেশ দেবার আবশ্যক নাই। কৃষিকারীরা স্ব বুদ্ধিতে তাহা স্থির করিতে পারিবেন। ফলে এই কাণ্ডজ্ঞান আছে যে কত দূরে দূরে আপনি সেগুন চারা লাগাবেন সেটা প্যারীচাঁদ বলে দিতে দেবেন না। প্যারীচাঁদ সেটা বলে দেওয়ার কোনো কারণ নেই, কারণ প্যারীচাঁদ জানেন যে এটা বলবার কোনো অর্থ নেই। যারা চাষ করতে পারেন তারা নিশ্চয়ই সেগুন গাছ লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, কিন্তু এই যে প্যারীচাঁদ এটা করছেন, কুসুম ফুলের চাষ এবং বাণিজ্যার্থে বড়ি প্রস্তুত করিবার প্রণালী, ইক্ষুর চাষ, হ্যাঁ, ফলে এতেও প্যারীচাঁদ কলম দেন, মন দেন, মতি দেন, সামাজিকতার জন্যই দেন। কি বা তার দায় পড়েছে? তো এই মনটাকে আমার অনুসরণ করতে ইচ্ছে করে, এই মনটার পিছু পিছু হাঁটতে ইচ্ছে করে, এই মনটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, এই কারণে যে আমাদের বোধহয় একটু শোধন করে নেবার সময় এসেছে নিজেদের, যে আমরা অন্তত 19 শতকে যাদেরকে আমরা আগমার্কা ইয়াং বেঙ্গল বলে এক ধরনের মূর্তিতে দেখতাম, তার ভেতরে যে কত পরত, জীবনযাপনের যে কত চরিত্র ও চেহারা এবং কত দায়বদ্ধতা, সেটা বোধহয় আমাদের খেয়াল করবার সময় এসেছে। এবং বিশেষ করে ইংরেজি লেখাতে মনে রাখবেন যে ইংরেজি লেখাতে প্যারীচাঁদ সেই সময়কার
রাজস্ব ব্যবস্থা সম্পর্কে, তার অসম্ভব পড়াশোনা, কি করে একজন মুসলমান চাষিকে একটা বিশেষ ব্যবস্থায় সর্বশান্ত করা যায়, হ্যাঁ, তার ইংরেজিতে একেবারে ধরে ধরে বিবরণ দিচ্ছেন। শেষ পর্যন্ত লেখাটা শেষ হয়নি, কিন্তু তার মনটা টের পাওয়া যায়। একেবারে ধরে ধরে ওই অর্থনৈতিক ইতিহাসের চেহারাতে হাজির করছেন, খতিয়ান দিচ্ছেন, কারণ তিনি জানেন যে যুক্তি ছাড়া, ইতিহাস লেখার চেহারা ছাড়া। এবং এখান থেকে একটা জিনিস মনে রাখবেন যে প্যারিচাঁদের ইংরেজি লেখা এবং বাংলা লেখা, এই দুটোর মধ্যে একটা তলগত পার্থক্য আছে। ইংরেজি লেখাতে যেখানে তিনি প্রায় ওখানে সাংবাদিকতার কাজ করছেন, সাংবাদিকরা যেভাবে তথ্য দিয়ে দিয়ে ধরে ধরে ছোট ছোট লেখাতে সমাজকে সচেতন করে তোলেন এবং এমন বিষয়গুলো লিখছেন যে বিষয়গুলো তিনি প্রশাসনকে, ইংরেজি জানা মানুষদেরকে সেই বিষয়গুলোকে জানাতে চান, সেটা তার অন্তর্গত দেশজ সামাজিকতার অংশ নয়। এটা তার যে প্রশাসনের মধ্যে তিনি রয়েছেন সেই প্রশাসনিকতার সঙ্গে তার কথোপকথন। আর বাংলা লেখায় তার দেশজ সামাজিকতার চেহারা এবং চরিত্র। আর যখন ডেভিড হেয়ারের জীবন লেখেন বা ডিরোজিওর কথা বলেন, তখন যেন তার মন ও মতি ঘোরাফেরা করে যে তার নিজের সমাজ এবং প্রশাসনিক সমাজ, তার বাইরে এমন একটা সমাজ যেখানে নানা বর্ণের, নানা ধর্মের, নানা জাতের এক অদ্ভুত পরিসর, যেটা 19 শতকেই আস্তে আস্তে তৈরি হচ্ছে। সাহেব মাত্রই রবীন্দ্রনাথ যেমন বড় ইংরাজ ছোট ইংরাজের কথা বলেন, তার তো একটা ভিত্তি 19 শতক থেকে তৈরি হচ্ছিল। সেখানে তাদের যে আদান প্রদানের ইতিহাস, সেইটা ধরা পড়ে। তো এই সব মিলিয়েই প্যারীচাঁদের সময়, প্যারীচাঁদের মন, তার ভাবনা, তার উত্তরাধিকারের সম্প্রসারণ, এইটুকুই। আপাতত 40 মিনিট শেষ, সুতরাং আমি থামছি। নমস্কার। প্রশ্ন থাকতে পারে, মন্তব্য থাকতে পারে। প্রশ্ন বা মন্তব্য নিতে পারি। হ্যাঁ, আধুনিক কালের একজন ইয়াং বেঙ্গলকে এত সুন্দরভাবে বলার জন্য অভিনন্দন জানাচ্ছি প্রথম। আর আমার একটাই প্রশ্ন আছে যে রবীন্দ্রনাথ কোনো সময় প্যারীচাঁদ মিত্র সম্বন্ধে কিছু বলেছেন কি না? যেরকম বঙ্কিম তো বহুবার বলেছেন, সেরকম রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ এমন একটা সময়ে জন্ম নিয়েছিলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে ভাষার এমন একটা জমি তৈরি হয়েছিল, তার থেকে উনি ওনার প্রতিভাতে করেছেন। এবং সেই রবীন্দ্রনাথ এনার সম্বন্ধে কিছু বলেছেন কিনা সেটাই আমার প্রশ্ন, কোনো জায়গায়। আমার যদ্দূর মনে পড়ছে, এখন রবীন্দ্রনাথ সম্পর্কে বলা খুব মুশকিল, কিন্তু আমার জ্ঞান তো যদ্দূর মনে পড়ছে রবীন্দ্রনাথের প্যারীচাঁদ মিত্র সম্পর্কে আমি খুব একটা কোনো মন্তব্য আমার স্মরণে নেই। তবু আমি আরেকবার অনুসন্ধানের চেষ্টা করব। আর মনে হচ্ছে নেই, মানে মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, তার একটা কারণ হতে পারে, একটা কারণ মানে কেন নেই তার একটা কারণ হতে পারে। আমি যেটা বুঝতে পারি যে 19 শতকে রবীন্দ্রনাথের বেড়ে ওঠায় যারা রবীন্দ্রনাথের বাড়িতে গৃহীত, তাদের মধ্যে আপনার বিদ্যাসাগর এবং বঙ্কিম গদ্যের ক্ষেত্রে, অক্ষয় কুমার দত্ত একদিক থেকে, আর কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের বিহারীলালের প্রতি তার মতি চায়। ফলে 19 শতকের গদ্যকারদের মধ্যে যেমন বিদ্যাসাগর সম্পর্কে বঙ্কিমের ইংরেজি লেখাতে খারাপ কথা আছে যে মেয়ার প্রাইমার রাইটার, বাংলা লেখাতে আবার একটু ভালো কথাও আছে, কিন্তু রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের গদ্য খুবই পছন্দ করেন। হ্যাঁ, তার কানে লেগে যায়। এবং বিদ্যাসাগরের গদ্য ধরুন বিভূতিভূষণও খুব পছন্দ করেন, নইলে এই সেই জনস্থান, মধ্যবর্তী, প্রশ্রবণগিরি। হ্যাঁ, এবং এটাও দেখবেন যে মনীন্দ্রগুপ্তের একটা আবহমান কালের বাংলা কবিতার দুটো খণ্ড আছে, তাতে বিদ্যাসাগরের কবি হিসেবে ওই অংশটা গৃহীত। হ্যাঁ, ফলে 19 শতকে বঙ্কিম রবীন্দ্রনাথ গদ্যকার হিসেবে এদের কাছেই তার ঋণ হয়তো স্বীকার করেছে। নমস্কার। আজকে অধ্যাপক যে কথাগুলো বললেন
প্যারিচাঁদ মিত্র সম্পর্কে, এই জন্য অনেক অনেক অভিনন্দন আপনাকে, ভালো লাগলো শুনে। আমি একটা প্রশ্ন করছি, আপনি কথা প্রসঙ্গে বললেন যে ভাষাকর্মী বঙ্কিমচন্দ্র প্রথম বিজ্ঞান বাংলা ভাষায় গদ্যে লেখা শুরু করলেন, কিন্তু তার পূর্বে বিদ্যাসাগর অতি অল্প হলেও বিজ্ঞান সম্পর্কে কিছু চর্চা করেছিলেন। হ্যাঁ, সেটা না না, আমি বঙ্কিমকে প্রথম বলিনি। আমার যদ্দূর মনে পড়ছে আমি বলেছি যে বঙ্কিম তো প্রাবন্ধিক, বঙ্কিম তো উপন্যাস প্রণেতা, আবার বঙ্কিম বিজ্ঞান রহস্যের মতো বইও লিখেছেন। অর্থাৎ একজন লেখক, তিনি নানা বিচিত্র বিষয়ে কতটা গেছেন সেটাই বলেছি। বঙ্কিমের আগে যে আপনার বাংলায় বিজ্ঞান নিয়ে লেখা হয়েছিল তার আরও উদাহরণ আছে। যেমন ধরুন 1818-তে দিগদর্শন পত্রিকা বেরিয়েছিল। দিগদর্শন পত্রিকা প্রথম বাংলা সাময়িক পত্র, তাতে আপনি বাংলায় অনেক বিজ্ঞান বিষয়ক লেখা পাবেন। পেয়েছেন। আমি বঙ্কিমকে প্রথম বলি। আচ্ছা, ধন্যবাদ। জগদানন্দ রায় একজন। হ্যাঁ, সেটা তো পরে পরে মানে বাংলায় বিজ্ঞান চর্চার ধারা তো খুবই সমৃদ্ধ। হ্যাঁ, নমস্কার, আমিও প্যারিচাঁদ মিত্রের প্রপুত্র, মানে ও আমার কনিষ্ঠ ভ্রাতা। তো এই বঙ্কিম যে অনেকদিন আগে বলেছিলেন লুপ্ত রত্নোদ্ধার, সেই লুপ্ত রত্নোদ্ধারের কাজটা কিন্তু আমার কনিষ্ঠ ভ্রাতা করেছে। ওর প্রচেষ্টাতে কিন্তু এই সমস্ত বইটেগুলো আবার নতুন করে লেখা হয়েছে, তো সেই জন্য ওর নিশ্চয়ই ধন্যবাদ প্রাপ্য। তো আমি এখানে একটা অন্য কথা বলছি, সাহিত্য নয়। আমি বলছি যে আজকে বাংলা ভাষা বড় দুর্দিন। আজকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা সবাই ইংরেজি পড়ে, বাংলা কেউ পড়ে না। অনেককে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা তুমি বাংলা ভাষার প্রথম উপন্যাস কি জানো? না। শতকরা অন্তত 60 জন লোকও আমাকেও বলতে পারেনি যে বাংলা ভাষার প্রথম উপন্যাসটি কার লেখা এবং কী বই, কেউ বলতে পারেনি। তো আমি বলতে চাইছি যে আমরা প্যারিচাঁদকে মনে রাখার জন্য কিছু করতে পারি কি না। সত্যি কথা বলতে কি, আজকে প্যারিচাঁদের নামে কোথাও কোনো স্মৃতিসৌধ, কোথাও কোনো রাস্তার নাম কিচ্ছু নেই। তো আজকের যারা ইয়ঙ্গার জেনারেশন, তারা প্যারিচাঁদকে কী করে জানবে, তার জন্য আমরা কিছু করতে পারি কি? এটার বোধহয় মানে নিশ্চয়ই করতে পারেন, কিন্তু সেই যোগ্যজনেরা নিশ্চয়ই দায়িত্ব নেবেন, করা তো উচিত, এইটুকুই। আমি প্রশ্নটাকে ঠিক গোছাতে পারছি না, আমি একটু র্যাম্বলিং স্টাইলে বলছি আর কি, বলার চেষ্টা করছি। এই যে প্যারিচাঁদের যে মনোভঙ্গি বা প্যারিচাঁদের যে মানসিকতা, সেটা তো মোটামুটি 19 শতকের দ্বিতীয়ার্ধের অন্তত জাতীয়তাবাদী বাদ যখন ইয়ে করছে, মানে জাতীয়তাবাদী শক্তি যখন বাঙালি ভদ্রলোকদের চিন্তা আর কি, জাতীয়তাবাদী চেতনা যখন রয়েছে, তখন ওই ছাঁচটা আমরা মোটামুটি ওই রকমই মানে দেখতে পাই। এবং আমার এই প্রসঙ্গে একটা মনে পড়লো যে প্যারিচাঁদেরই ভাই কিশোরীচাঁদ মিত্র, তার স্ত্রী কৈলাসবাসিনী, তিনি যখন তার আত্মজীবনী লিখছেন, তিনি তো একজন তখনকার দিনের খুব, আমি বলবো মানে সোশ্যালি অ্যাডভান্সড মহিলা। তিনি কিশোরীচাঁদের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ইয়ে করছেন, সেই সবের বিবরণ দিচ্ছেন। মানে তিনি যে সমাজ এবং দুই কুল বজায় রেখে আর কি কতটা অন্যরকম সেটা প্রজেক্ট করছেন। কিন্তু আমার মনে পড়ছে যে যে মুহূর্তে আত্মজীবনীটা শেষ হয়ে যায়, সেটা শেষ লাইন হচ্ছে কিশোরীচাঁদের মৃত্যু হয়েছে এবং আমি বিধবা নাম লইয়া আসিলাম। মানে কি ভয়ানক ইয়ে হলো, মানে ওটাতেই শেষ, ওটার পরে আর কিছু নেই। মানে তার যে স্বতন্ত্র একটা আইডেন্টিটি, সেটা তখনও তিনি গড়ে মানে উঠতে পারেনি আর কি তখনও। তারপরে যদি ঊনবিংশ থেকে আমরা 20 শতকে যখন যাচ্ছি, তখন তো মানে বাঙালির সমাজ মানসিকতা সেগুলো বেশ খানিকটা র্যাডিক্যাল শিফট হচ্ছে ফ্রম দ্য 1920s and 30s। তখন এই যে মানে আর্লি ফেমিনিজম বলতে যদি কিছু বোঝায়, অনিন্দিতা দেবী, জ্যোতির্ময়ী দেবী, বেগম রোকেয়া, আরও অনেক মহিলারা এসে গেছেন যারা মানে তখনকার পরিপ্রেক্ষিতে যে কি সাংঘাতিক ফেমিনিস্ট লেখাপত্র লিখছেন, মানে যেটা যে কোনো পুরুষতন্ত্রের এখনও আমি বলবো পুরুষতন্ত্রের
সেটা ভয় ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই ধরনের লেখাপত্র, সেই ছাঁচটা একদিকে চলছে, এবং তার উল্টো দিকে কিন্তু আবার কলকাতা ইউনিভার্সিটিতে আশুতোষ মুখোপাধ্যায় যখন ভাইস চ্যান্সেলর, তখন একটা ওরকম কমিটি হচ্ছে, সেখানেও কিন্তু ওই মেয়েদের শিক্ষা আর পুরুষদের শিক্ষার মধ্যে যে বিভেদ, ওইটা বড় বড় তাবড় নেতা সেটা মতামত দিচ্ছেন, একই ওই লাইনেই চলছেন আর কি তারা। আমার খুব জানতে ইচ্ছে করে, মানে অ্যাকচুয়ালি মানে ঠিক প্রশ্ন না, কিন্তু ওই প্যারিচাঁদের যে মানসিকতা, সেইটা যদি কোনো সময় সেটাকে এক্সট্রাপোলেট করে এনে ফেলা যেত এই সময়টাতে, যখন এই চিন্তাগুলো শুরু হচ্ছে, নতুন বিস্ফোরণ হচ্ছে চিন্তার জগতে, সাহিত্য অনেকটা পাল্টে যাচ্ছে, তাহলে কিরকম হতো আর কি, কি মনে হয়? না মানে আমি জানি না, কিন্তু যেটা আমি বুঝতে পারি, দেখুন একটা অদ্ভুত উভবলতা চলে। ধরুন রোকেয়ার যদি বলি যে রোকেয়ার লেখাপত্রে যখন একেবারে এক ধরনের, যদি বলেন যে ইউটোপিয়া বা ডিস্টোপিয়া, যেভাবে দেখুন না কেন, যে মেয়েদেরকে বাইরের জগতে এনে পুরুষদেরকে একদম ফাটকবন্দি করে রাখা হলো, হ্যাঁ, তো এই যে সুলতানাস ড্রিম, তো সুলতানাস ড্রিম তো আমার মনে হয় যে ইন্টারেস্টিংলি রবীন্দ্রনাথকে হয়তো স্ত্রীপত্র ভাবতে সাহায্য করেছিল একরকম করে, আমি জানি না, মানে ওই যে গলির থেকে বেরিয়ে চলে গেলেন। আচ্ছা, আবারও আপনি ঠিকও বলেছেন, যেমন ধরুন আমি বাংলা ডিসিপ্লিনেই দেখেছি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বাংলার এমএর প্রশ্নপত্র হতো, অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটস বলে আলাদা প্রশ্ন থাকতো, হ্যাঁ, তো ফলে এই যে টানাপোড়েনটা, দেখুন স্বয়ং রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই রয়েছে, ফলে এইটা চলেছেই, এই উভবলতা চলেছেই, এই উভবলতা থেকে আমরা তো এখনো মুক্তি পাইনি। ফলে প্যারীচাঁদেরও এই উভবলতাটা ছিল, মানে এটা আমাদের এই ছোটবেলায় কেশবচন্দ্র নাগের বাঁদর আর তেল মাখানো বাঁশের অঙ্কের মতো, যে উঠি আবার নামি, উঠি আবার নামি, এইভাবে বোধহয় চলে। একটা কথা বলি, নমস্কার, বলছি যে ওই প্যারীচাঁদ মিত্র যে আলালি ভাষা যে তৈরি করেছিলেন, সেইটা নিয়ে উনি কোনো লেখা বা কিছু কি করেছেন, বা পরবর্তীকালেও কি সেটা নিয়ে কোনো চর্চা হয়েছে কি? আলালি ভাষা, যেটা আলালি ভাষা প্যারীচাঁদ মিত্রের উনি তো করেছিলেন। মিত্রের একটা ভাষাভঙ্গি আছে, যে ভাষাভঙ্গিটা আলাদের ঘরের দুলাল উপন্যাসে আমরা টের পেলাম, একটা উপন্যাসের মধ্যে, গদ্য আখ্যানের মধ্যে, যেখানে বঙ্কিমচন্দ্র বলবেন যে সেই ভাষার মধ্যে আমাদের মুখের বাংলার আদল অনেকটা এসেছে। এই ভাষাটাকেই ওই আলালি আর হুতমি, এই শব্দ দুটোকে বিশেষণ হিসেবে ব্যবহার করা হচ্ছে। উপন্যাসটার নাম আলালের ঘরের দুলাল, তাহলে এই ভাষা, সেখানে যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে আলালি ভাষা, হুতম প্যাঁচার নকশা, হুতমি ভাষা। এখন এই যারা এই ভাষাগুলোর ধরন কেমন ছিল তাই নিয়ে বাংলায় অনেক গদ্য আছে, অনেক লেখাপত্তর আছে, এবং এই ভাষা পরবর্তীকালে, যেমন ধরুন বিশেষ করে আলালি ভাষা অতটা নয়, কিন্তু হুতমি ভাষা বিবেকানন্দকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করেছে। আবার ধরুন যদি বলেন যে সৈয়দ মুস্তাফা আলীর মধ্যে হুতমি ভাষার একটা ছোঁয়াচ পাওয়া যায়, চাল পাওয়া যায়। ফলে প্যারীচাঁদ আলালি ভাষা তৈরি করেছিলেন, আলালি শব্দটা পরবর্তী সংযোজন। প্যারীচাঁদ ভাষার একটা ছাঁদ তৈরি করেছিলেন, যাতে পণ্ডিতি সংস্কৃত ভাষার বিরুদ্ধে দাঁড়িয়ে মুখের ভাষাকে যতটা সম্ভব আনা যায় সেটা তৈরি করেছিলেন। আপনার দুজনের মধ্যে কে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি আগে বলুন, তারপরে। আমার প্রশ্নটা একটু ইংরেজি লেখা নিয়ে। বঙ্কিমচন্দ্র রাজমোহনস ওয়াইফ লিখছেন, এবং তার লেখার ইংরেজি প্রচুর লেখা আছে, যেমন প্যারীচাঁদের লেখা আছে, সেগুলো যেমন আপনি বলেন প্রশাসনিক কথোপকথন। কিন্তু রাজমোহনস ওয়াইফ একটি সামাজিক উপন্যাস, সামাজিক দায়বদ্ধতা থেকেই হোক, যেভাবেই হোক, যদিও খুব তাড়াতাড়ি শেষ করে হয় শেষের দিকে এসে। তো এই সামাজিক দায়বদ্ধতা এবং প্রশাসনিক কথোপকথন, এই দুয়ের মধ্যে রাজমোহনস ওয়াইফের স্থানটা কীরকম, মানে স্থান কোথায়? এখন আমি আজকে তো বঙ্কিম নিয়ে আলোচনা নয়, কথা বলি, হ্যাঁ নয়, কিন্তু আমি বলছি কারণ রাজমোহনস ওয়াইফের যে সামাজিক চিত্র, সেটা বোধহয় ওই সেই অবক্ষয়ী একটা জমিদার, কৃষকদের গল্প, প্যারীচাঁদি ভূমিকা রয়েছে সেখানে, সেই জন্যই না, সেটা বঙ্কিম প্রথম, দেখুন বঙ্কিম ইংরেজি ভাষায় উপন্যাস লিখতেন, এবং লিখবার পরে বঙ্কিম বুঝতে পারলেন তিনি যা করতে চাইছেন সেটা এই উপন্যাসে অন্তত করতে পারছেন না।
ফলে বঙ্কিম তারপর বাংলায় প্রথম যে উপন্যাসটা লিখলেন দুর্গেশ নন্দিনী, সেটা ইতিহাসের উপাদান নিয়ে কথা, কিন্তু যেখানে যে মনটাকে তিনি স্পর্শ করতে চাইছেন সেই মনটা 19 শতকের সাম্প্রতিকতার চেহারা নিয়ে ধরা দিচ্ছে। এখন এখানে আমার বক্তব্য হচ্ছে যে রাজমোহন সোয়াইফ বঙ্কিমের লেখা কৃষক জমিদার সমাজ নিয়ে একটা ইংরেজি উপন্যাস, মানে এটা বঙ্কিম যে খুব কথোপকথন করতে চেয়েছেন প্রশাসনের সঙ্গে তা নয়, কিন্তু প্যারিচাঁদ মানে বঙ্কিমের কোনো কিন্তু সেই অর্থে ইংরেজিতে যাকে আমরা সাংবাদিকতার গদ্য বলি, প্যারিচাঁদের কিন্তু ছোট ছোট সাংবাদিকতার গদ্য আছে, সেগুলো প্যারিচাঁদ চাইছেনই যে সেগুলো চাইছেনই যাতে ইংরেজি সংবাদপত্রের পাঠকদের কাছে পৌঁছয়। বঙ্কিমের এরকম কোনো লেখা নেই। বঙ্কিমের যে ইংরেজি লেখাগুলো সেগুলো প্রথম দিকে দেখুন রাজমোহন সোয়াইফ, তারপর বঙ্কিমের 1870-এ দুটো বক্তৃতা আছে, পপুলার লিটারেচার ফর বেঙ্গল, হ্যাঁ, সেগুলো হচ্ছে একেবারে সোসাইটিতে গিয়ে বক্তৃতা দেয়া। তারপর হচ্ছে আপনার খ্রিস্টানি এবং হিন্দুয়ানি নিয়ে ডিবেট, হ্যাঁ, তারপরে দেখবেন যে ন্যায় ফিলোসফির ওপর চমৎকার একটা লেখা আছে। ফলে প্যারিচাঁদের যে সাংবাদিকতার গদ্য সেটা কিন্তু বঙ্কিম লেখেননি। হ্যাঁ, এইটাই দুজনের পার্থক্য অন্তত। ফলে বঙ্কিম ইংরেজি লেখায় খুব প্রশাসনিকতার সঙ্গে কথা বলতে চেয়েছেন, এটা আমার বঙ্কিমের লেখা পড়ে মনে হয়নি। হ্যাঁ, বরং বঙ্কিম একটা কথা আমি বলি যে বঙ্কিম তার ভ্রাতুষ্পুত্রকে বলেছিলেন, একেবারে পয়েন্ট করে করে চিঠিতে আছে, যে যদি চাকরিতে উন্নতি করতে চাও তাহলে কখনো উপরওয়ালার সঙ্গে তর্ক করবে না, একদম পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। হ্যাঁ, সতীশ চট্টোপাধ্যায়কে বলেছেন যে একেবারে উপরওয়ালার সঙ্গে তর্ক করবে না। আরও দুটো প্রশ্ন আমরা নেব, এখান থেকে বোধহয় একটা প্রশ্ন ছিল, তারপর আমি আপনার কাছে আসছি। হ্যালো, নমস্কার। আমি দুটো বিষয়ে কথা একটু বলছি। আমার একটা সৌভাগ্য হয়েছিল এই পরিবারের সঙ্গে সম্পর্ক থাকাকালীন, সেটা হলো প্যারিচাঁদ মিত্রের বেশ কিছু গান আছে, তো সেই গানগুলি আমি এবং অলোক রায়চৌধুরী স্যার গেয়েছিলেন। তো সেই গানগুলির বিষয় কিন্তু একদম ব্রহ্মবাদ, ভীষণ রকমের একদম ঈশ্বর, যে আমরা ব্রহ্ম যে উপনিষদ থেকে যে আমরা বর্ণনা পাই, খুব কঠিন ভাষা, তার সুর দিতে আমাদের প্রাণ বেরিয়ে গিয়েছিল, এটা একটা বিষয় বললাম। আর দ্বিতীয় একটি বিষয় নিয়ে আপনি যেটা আলোচনা করছেন, তাতে একটা কথা আপনি বললেন যে যেহেতু এই উত্তরাধিকার শব্দটা আছে বলে আমি বলছি, যে একটা সামাজিক দায়বদ্ধতার কথা বললেন, যেটা পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায়ের মধ্যে দেখেছি। তো এটা শুনতে শুনতে আমার একটু মনে পড়লো, আমি জানি না আমি ভুল বলছি কিনা, উপেন্দ্র কিশোরের যে ঘরানা, এমনকি সত্যজিৎ রায় পর্যন্ত সেই উত্তরাধিকারে বোধহয় কিছুটা ওনারা বহন করেছেন, যে প্রত্যেকটি ওনারা সাহিত্য রচনাই করেছেন, কিন্তু তার মধ্যেও কিন্তু সবসময় কিছু না কিছু শিখিয়েছেন। খুব শিক্ষা একটা, মানে যে কোনো জিনিসের মধ্যে একটা সাধারণ ফেলুদার গল্প যেটা পুরোপুরি এন্টারটেনমেন্ট, তার মধ্যেও কিন্তু আমরা ছোট 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 অনেক জিনিস শিখে ফেলি। আমরা অনেক কিছু জানি না, সেগুলো কিন্তু ওই বই পড়ে সহজ পাঠের মতো, সাধারণ জ্ঞানের মতো অনেক শিক্ষা উনি দিয়ে গেছেন। সেটা কি ওভাবে ধরা যায়? আলাদা করে হয়তো প্রবন্ধ লেখেননি, কিন্তু একটা উত্তরাধিকার বোধহয় সেদিক থেকে ওনারা বহন করেছেন 19 শতকের, তাই কি? আচ্ছা, দুটো কথা। এক নম্বর হচ্ছে আপনি ঠিকই বলেছেন, প্যারিচাঁদের গানগুলো খুব শক্ত, যেমন রামমোহনের গানগুলো খুব শক্ত। হ্যাঁ, রামমোহনের বেশ দেখবেন কিছু ব্রহ্মগীতি আছে, সেগুলোও দেখবেন যে সাংঘাতিক। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই আমরা সবসময় বলি। তাছাড়াও আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্রহ্মগীতি। ফলে এটা ওরা যখন গান লেখেন, গদ্যের ভাষাটা 19 শতকে ওদেরকে নতুনভাবে ভাবতে হচ্ছে। আর যখনই গানের ভাষা ইত্যাদি করছেন, তার একটা কিন্তু ভাষার অন্য একটা চেহারা আছে, চরিত্র আছে। ফলে গদ্যের ভাষাটা ওদেরকে চর্চা করতে হয়। দ্বিতীয় যেটা প্রশ্ন আপনি করলেন, আমি কিন্তু ঠিক ভাষার মাধ্যমে জ্ঞান চর্চা মানে নানা বিষয়ে জানানো সেটা শুধু বলিনি। আমি বলেছি যে ভাষার নানা ফাংশন আছে, মানে ক্রিয়া আছে। ধরুন, একটা ভাষায় আমি বক্তৃতা দিই, একটা ভাষায় আমি ব্যাংকের কাজ করি, একটা ভাষায় আমি গাছপালা পুঁতবো কী করে সে সম্পর্কে কথা বলতে চাই। তার মানে এই যে ভাষাটা যত বেশি আপনি কাজে ব্যবহার করতে পারবেন, সেই ভাষা, অর্থাৎ ভাষাটাকে আপনি কতটা ব্যবহারিকতায় নিয়ে যেতে পারেন, সেই দায়িত্বটা প্যারিচাঁদ গ্রহণ করছেন। এবং সেই দায়িত্বটা আমি বলেছি সুভাষ মুখোপাধ্যায়ও গ্রহণ করছেন। ফলে একটা গল্পের মধ্যে বিনোদনের সঙ্গে শিক্ষা দিচ্ছেন, এটা তো একেবারে একটা হিতবাদী প্রকল্প, সেটা তো সবসময়ই করা হয়। মানে সেটা তো যখন আলাদা করে 19 শতকে আপনার কিশোর সাহিত্য বলে এই শাখাটা যখন তৈরি হলো, সেটা গোড়া থেকেই তাই হয়েছে। হ্যাঁ, ফলে সেটা তো রয়েছেই, কিন্তু আমি ঠিক সেটা বলতে চাইনি।
আমি বলতে চেয়েছি যে একটা ভাষা, ধরুন যে ভাষা আমি ব্যাংকের কাজ করতে পারি, যে ভাষাটা আমি গালাগাল দিতে পারি, যে ভাষাটা আমি অফিস করতে পারি, যে ভাষাটা আমি গান গাইতে পারি, মানে ভাষার নানা রকম ক্ষেত্র থাকতে হবে। আমরা যত বাংলাটাকেই নানা রকম ক্ষেত্রে বাজিয়ে নিতে পারবো তত সুবিধা হবে। প্যারিচাঁদ সেই কাজটা করছিলেন, অনেকেই করছিলেন, অক্ষয় দত্ত যেমন করছিলেন। মানে যে অর্থে লিটারেচার শব্দটা যখন আমরা ব্যবহার করি তখন তো ওই ছোট অর্থে, সাহিত্য অর্থে ব্যবহার করি না, একটা ওষুধ কী করে ব্যবহার করবো সেটাও লিটারেচার, তারও একটা লিটারেচার থাকে। বাংলায় দেখবেন তো কী করে একটা ওষুধ ব্যবহার করতে হবে, তার বাংলা করবেন তো দম ছুটে যাবে, মানে করেনি না কেউ, যেগুলো থাকে সেগুলো পড়েনি না, ইংরেজিটা পড়ে না। এটা আমাদের হেরে যাওয়া, এটাই বলতে চেয়েছি। উনি একটা ছদ্মনাম ব্যবহার করছেন টেকচাঁদ ঠাকুর, এটা নিয়ে একটু জানার আগ্রহ ছিল যে আলালে ঘরে তুলা লিখতে গিয়ে প্রথমত ছদ্মনাম কেন নিচ্ছেন, এক, আর দ্বিতীয়ত টেকচাঁদ ঠাকুর এই কথাটা মানে এর প্রেক্ষিতটা কি, কোত্থেকে আসছে, মানে দেখুন এটা নিয়ে অনেকেই ভাববার চেষ্টা করেছেন, খুব নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি। মানে অলোক রায়ও তার ভূমিকাতে বোঝবার চেষ্টা করেছেন যে কেন টেকচাঁদ ঠাকুর হলো। মানে একটা হচ্ছে যে হুতম কেন হুতম এই নামটা নেন, হুতম সরাসরি ল্যাম্পুন করেন অনেককে। হ্যাঁ, মানে হুতম প্যাঁচার নকশা যদি পড়েন যে তারা সব শহরের বড় মানুষ, তাদেরকে আপনি সরাসরি নাম দিয়ে ল্যাম্পুন করছেন, সেটা তো খুব একটা সুবিধাজনক নয়। আলাল কিন্তু সেই অর্থে ল্যাম্পুন করে না। হ্যাঁ, ফলে ওটা যদি প্যারিচাঁদ মিত্র নামেও লিখতেন তাহলেও যে খুব ক্ষতি হতো তা নয়, মানে কেউ এসে তার মামলা দায়ের করতো না। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও নিয়েছেন, কিন্তু নামটা কিভাবে এসছে কি বৃত্তান্ত এটা নিয়ে খুব আলোকপাত কেউ করতে। হ্যাঁ হ্যাঁ, যে কিসে আছে, কিন্তু এখানে বলা হয়েছে যে সেই সময় অহোম থেকে, মানে আসাম থেকে একজন ঢেকচাঁদ ফুকন বলে কেউ এসেছিলেন এবং তার সঙ্গে ওনার খুব বন্ধুত্ব ছিল, এবং সেইখান থেকে হয়ে থাকতে পারে যে ওই টেকচাঁদ আর তারপরে ঠাকুরটা অন্য কোনোভাবে এসেছে। এটা দেখবেন ওই ইয়েতে আছে, ঠিক আছে, ওই লেখাটাতে আছে। হ্যাঁ, কিন্তু মুশকিল হচ্ছে যে এটা একটু কষ্টকল্পনা হয়ে যাচ্ছে। হয়তো হচ্ছে, তার কারণ হচ্ছে আমি লেখা আছে। হ্যাঁ বুঝেছি, তার কারণ হচ্ছে যে আমি আপনাকে বলি যে সেই সময় যে আমাদের কলকাতার বাঙালিরা অন্য প্রদেশের মানুষদেরকে এবং বিশেষ করে কলকাতার বাইরের বাঙালিদেরকেও একেবারে পাতে দেওয়ার লোক বলেই মনে করতেন না। যেমন ধরুন যদি সদবার একাদশী পড়েন তখন সেখানে আপনার ঢাকা থেকে এসে বলছে যে এত কিছু করলাম তবু কলকাতার মতো হতে পারলাম না। হ্যাঁ, যে মাগি বাড়ি গেলাম, পাড় দেয়া ধুতি পড়লাম ইত্যাদি। ফলে এটা মানে ওই সময় এসেছিলেন, তার সঙ্গে আলাপ হয়েছিল, সেখান থেকে হয়তো নামটা ফ্ল্যাশ করেছিল, সেটা হতেই পারে, কিন্তু সেটা থেকে নিশ্চিত সিদ্ধান্তে যাওয়া মুশকিল। না ঠিক আছে, আমি বলছি এটা একটা ভার্সন, এবং তিনি অত্যন্ত সমৃদ্ধশালী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সে তো হ্যাঁ, না না, ওই অর্থনৈতিক সমৃদ্ধিও আসলে সবসময় তাদেরকে শ্রেণীগতভাবে তাই, হ্যাঁ না, হ্যাঁ নিশ্চয়ই। ঠাকুর বোধহয় তখন খুব গ্রহণীয়, মানে সামাজিক ইয়েতে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম ঠাকুর না, ওটা তো না, ওটা তো আপনার সেটা তো বিশেষ 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 ঠাকুরদের গপ্প, যে পিরালি ব্রাহ্মণ থেকে কি করে আপনার অর্থনৈতিক কৌলিন্য থেকে কি করে দ্বারকানাথের অর্থনৈতিক কৌলিন্য, তারপর ধরুন দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সাংস্কৃতিক কৌলিন্য ইত্যাদি। হ্যাঁ, ফলে না এইটা নিয়ে খুব না, মানে খুব বলতে পারবো না, বুঝতে পেরেছেন, মানে অনুমান অনেক কিছুই করা যায়, ভাবা যায়। হ্যাঁ, আর একটা জিনিস ছোট্ট একটু, যেটা ওনার কথা সঙ্গে একটু মনে হলো, যে উনি বয়সের দিক থেকে প্রায় দেবেন্দ্রনাথের সমসাময়িক, প্রায় সমসাময়িক। সেক্ষেত্রে ইয়ং বেঙ্গল বা ইয়ং ক্যালকাটান আপনি বললেন যেভাবেই বলা হয়, মানে একটা নাস্তিকবাদী ভাবনা যদি, মানে তাদের মধ্যে ডিওজিওর প্রভাব ইত্যাদি প্রশ্ন উঠেছিল, এখন কে কতটা যাই সেটা, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে উনিও এই গান লিখছেন, ব্রহ্মসঙ্গীত লিখছেন, মানে নাস্তিক, এরাই নাস্তিক শব্দটার যে মানে হ্যাঁ 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 না, বুঝতে পেরেছি না, এরা কেউই সেই অর্থে সাংঘাতিক নাস্তিক কেউই শেষ পর্যন্ত ছিলেন না। একমাত্র মানে অক্ষয় কুমার দত্ত, হ্যাঁ, তাকে নিয়ে খুব গুরুত্বপূর্ণ, মানে নাস্তিকতার সূত্রে তাকে নিয়েই খানিকটা ভাবা যায়, খানিকটা বিদ্যাসাগরকে নিয়ে। হ্যাঁ, বিদ্যাসাগর এবং অক্ষয় কুমার দত্ত ছাড়া বাকিরা সেই অর্থে যাকে আমরা নাস্তিক বলি, মানে নাস্তিক যে অর্থে আমরা এখন ব্যবহার করি, সেই অর্থে মানে প্রশ্নগুলো সবাই তুলছেন, এই আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, কেন মানে প্রথম থেকেই ওর যে খুব নাস্তিক্য প্রবল হয়েছিল এমনটা নয়। হ্যাঁ, আজকের মতো এটাই শেষ প্রশ্ন, আপনি প্রশ্নটা করুন। হ্যাঁ, আমি বা টেকনাথ ঠাকুরের ব্যাপারে স্বদেশ চেতনার ব্যাপারে জানতে চাইছিলাম। স্বদেশ চেতনা তাঁর লেখার ভেতরে বা কোনো তাঁর অ্যাক্টিভিটিসের মধ্যে স্বদেশ সম্পর্কে কী ভাবনা?
স্বদেশ সম্পর্কে প্যারীচাঁদের কি ভাবনা ছিল, এটাই আপনার প্রশ্ন তো? স্বদেশ বলতে তিনি তো সেই অর্থে তখন রাজনৈতিক স্বাদেশিকতার পক্ষে কথা বলছিলেন না, তিনি সামাজিকতার সূত্রে সামাজিকতার একটা চেহারা তৈরি করতে চাইছিলেন, তার সামাজিকতা নির্মাণই তার স্বাদেশিকতার কাজ। হ্যাঁ, কারণ স্বদেশ, রাজনৈতিক স্বদেশ, এই ধারণাগুলো তাদের কাছে তখনও পরিষ্কার গৃহীত হচ্ছিল না। ফলে এই যে সমাজ নির্মাণের চেষ্টা একরকম তিনি তৈরি করছেন, সেটাই তার স্বাদেশিকতা। যেটা দেখবেন ভূদেব মুখোপাধ্যায়ের লেখাতেও আছে, যে এক সাহেবের সঙ্গে ভূদেবের কথোপকথন হয়, ভূদেব তাদেরকে বলেন যে আমরা এখনই আপনাদের মতো ইংরেজদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি না, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। হ্যাঁ, জাতীয়তাবাদী চেতনার যে বিকাশ, সেটা একটা সুপ্তভাবে ওনার মধ্যে যেটা ছিল। উনি কৃষকদের সম্পর্কে যে কথাগুলো বলছেন, কৃষকের উপর অত্যাচার, কৃষকের উপর শোষণ যেভাবে হয়েছে, পরে দেখবেন বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক ওনার ওই ইংরেজি লেখাগুলো থেকে হুবহু প্রায় টোকা, অনেকটাই মিল আছে। আর দ্বিতীয়ত, উনি যে হিন্দুস্তান সম্পর্কে, হিন্দুস্তানের যে বিভিন্ন রকম প্রাচীন ভারতবর্ষ সম্পর্কে যে কথাগুলো বলেছিলেন, সেটা একদম আর্লি ন্যাশনালিজমের যে বিষয়গুলো, সেগুলো তার মধ্যে থেকে বেরিয়ে এসছে। ফলে প্যারীচাঁদ মিত্রকে আমি ভয়ানক রকমের স্বদেশী এবং জাতীয় চেতনার একজন প্রধান উদ্গাতা বলে মনে করি। এটা কিন্তু ভেবে দেখার দরকার আছে, আপনি বললেন এইটাই না। এখানে আমি আপনার সঙ্গে পুরোটা সহমত বোধহয় হতে পারবো না। যেটা আমার মনে হয়েছে ওর লেখা পড়ে, সেটা হচ্ছে যে, যেটা আমি আমার বলার মধ্যেও এক জায়গাতে বলেছি, যে ওনার একটা হিন্দু অতীত নির্মাণের একটা প্রয়াস কোনো কোনো জায়গায় চোখে পড়ে। দ্বিতীয়ত, যেটা আমার বলাতেও আমি খুব স্পষ্ট করে বলেছি, যে উনি ইংরেজি লেখাতে, বিশেষ করে যেখানে দরিদ্র কৃষকদের কথা বলছেন, এবং সে সময় খেয়াল করে দেখবেন যে শুধু প্যারীচাঁদ কেন, আমরা তো অক্ষয় কুমার দত্তের লেখাতেও একইভাবে, শুধু আপনি যদি বলেন যে প্যারীচাঁদের সঙ্গেই আপনি বঙ্কিমকে রাখবেন, তাই বা কেন, অক্ষয় কুমার দত্তের বঙ্গদেশের কৃষকদের দুরবস্থা বর্ণন তার পাশাপাশি যদি আপনি বঙ্কিমের সম্মুখে রাখেন, হ্যাঁ, তাহলে এই কৃষকদের অবস্থা নিয়ে কথা বলা, সেটা তাদের একটা নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, প্যারীচাঁদের কিন্তু হচ্ছে, প্যারীচাঁদের কিন্তু ভালো জমিদারদের প্রসঙ্গও প্যারীচাঁদের লেখাতে আছে। অর্থাৎ প্যারীচাঁদ কিন্তু ভালো জমিদার এবং ভালো কৃষক এই দুয়ের পক্ষেই কথা বলেছেন। প্যারীচাঁদ ভালো জমিদারদের নিয়েও ইংরেজিতে লেখা আছে। হ্যাঁ, ফলে আমি বলবো যে প্যারীচাঁদ নিশ্চয়ই মানুষের ওপর যে প্রবঞ্চনা হয়, সেই প্রবঞ্চনাগুলো নিয়ে কথা বলেন। এরকম লেখাও ইংরেজিতে প্যারীচাঁদের আছে, যেখানে কি করে একজন রায়ত চাইলে জমিদারকে নাকাল করতে পারে, তারও কিন্তু বিবিধ বিবরণ আছে। ফলে সেখান থেকে কেউ আপনি বলতেই পারেন যে প্যারীচাঁদের এই লেখাটা কৌশলে জমিদাররা, খারাপ জমিদাররা, তারা ব্যবহার করতে পারেন যে রায়ত আমাদের পক্ষে, মানে আমাদের সঙ্গে আমাদেরকে এইভাবে করছে। ফলে প্যারীচাঁদের এই লেখাটাকে তো আমি বাদ দিতে পারবো না, তাই না? ফলে আমি আপনার সঙ্গে সহমত, আবার সহমত নইও। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় আজকের দিনের শেষ কনক্লুডিং নোট হতে পারে, যে আমরা সবাই সবার সঙ্গেই সহমত, আবার সহমত নইও। আজকে বিশ্বজিৎ একটা কথা বারবার ব্যবহার করছিলেন, যেটা খুব ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে উভবলতা, অ্যাম্বিভ্যালেন্স। এই কথাটা যেরকম প্যারীচাঁদের উত্তরাধিকারের কথা শুনতে আমরা সকলেই এসছি, এবং তারপরে দেখাই গেল প্যারীচাঁদ মিত্র মেয়েদের অর্থকরী শিক্ষার কথা বলেছিলেন, তিনি মেয়েদের উপার্জন ক্ষম করে তোলার কথা তিনি ভেবেছিলেন। তার মানে এই নয় যে তিনি ফেমিনিস্ট ছিলেন বা তিনি মেয়েদের সম্পর্কে একদম একটা সাংঘাতিক লিবারেটিং, এই যে উভবলতা, এইটা 19 শতক, 20 শতক, 21 শতক সবার ক্ষেত্রেই সত্যি। ওর মধ্যে স্বাদেশিকতা ছিল, আবার তিনি হিন্দু অতীতের পুনর্নির্মাণও করেছিলেন। এইটাই বোঝায় যে আমাদের চিন্তাধারা তো অ্যাকচুয়ালি খুব, আমরা যখন লিখি তখন গুছিয়ে টুছিয়ে লিখি, কিন্তু আমাদের চিন্তাধারা ভীষণ কেওটিক এবং সবসময় অ্যাম্বিভ্যালেন্ট। জর্জ ডব্লিউ বুশ, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি, একসময় বলেছিলেন যে আইদার ইউ আর উইথ আস অর ইউ আর উইথ দ্য টেররিস্টস। তো এই ধরনের কথা আমরা আজকেও শুনি, কিন্তু আসলে ওরকম নয়। আমরা সহমত, আবার সহমত নইও। আমাদের মধ্যে নানা ধরনের সত্তা, নানা ধরনের চিন্তা থাকে, কোনোটাই একবজ্ঞা, যেটা বিশ্বজিৎ এই কথাটাও বারবার ইউজ করছিলেন। আমরা কেউই একবজ্ঞা নই, এবং আমরা অন্য কারোর একবজ্ঞা ইন্টারপ্রিটেশন সেটাও সহ্য করব না। তো
আমার মনে হয় প্যারীচাঁদের চিন্তার উত্তরাধিকারের মধ্যে এই কথাটাই বারবার এইটা অনুধাবন করা আমার মনে হয় দরকার। সেটাই বিশ্বজিৎ আমাদের দেখিয়েছেন যে প্যারীচাঁদ তার ভাষার ব্যবহার, তার সামাজিকতা এবং স্বাতন্ত্রিকতা এই দুটোকে মেলানোর যে প্রচেষ্টা, তার মধ্যে দিয়ে তিনি এমন একটা উত্তরাধিকার রেখে গেছেন যেটাকে কোনো সময় একতরফা একবজ্ঞাভাবে দেখা সম্ভব নয়। এটা 19 শতক 20 শতকের অনেকের ক্ষেত্রেই এই জিনিসটা সত্যি। এটা একটা চিন্তার খোরাক আমাদের জোগালো। আজকে আমরা এই প্রশ্নটাও আজকের ক্ষেত্রে উঠেছে যে প্যারীচাঁদের এই উত্তরাধিকারকে আমরা কিভাবে বহন করব। আমার মনে হয় উভবলতাকে স্বীকার করা এবং এটাকে আমাদের জীবনে, আমাদের চলনে বলনে এবং দৈনন্দিন জীবনে এইটাকে সবসময় স্বীকার করা এবং সেই রকমের সহিষ্ণুতা গড়ে তোলার মধ্যেই এই উত্তরাধিকার বহন করা যাবে। 205 বছর, প্যারীচাঁদের জন্মে 205 বছর পরে আমরা আজকে এই আলোচনা করলাম। আপনারা সবাই এরকম এত ভিড় আমাদের সচরাচর প্রোগ্রামে হয় না, আজকে হয়েছে এবং সেখানে আমরা সদ্য প্রকাশিত প্যারীচাঁদের রচনাবলী বাংলা এবং ইংরেজি সেগুলো নিয়ে তার থেকে পড়ে করলাম। সুতরাং আমরা কিন্তু তাকে ভুলিনি এবং ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই আমরা আশা করব ভুলবে না, কারণ আমরাই তো সেই উত্তরাধিকার বহন করে নিয়ে যাব এবং ছড়িয়ে দেব এবং তারাও সেটা যেটুকু গ্রহণ করার সেটুকু তারা গ্রহণ করবে। তো এটুকুই বলার। আবার সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ। আজকে এসছেন বিশ্বজিৎকে আমাদের সবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পক্ষ থেকে এবং আজকে সমবেত দর্শক মণ্ডলীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ নিলাম। তথাস্তু।